হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এইচএসসি 2025-এর মডেল টেস্ট যেটা হইছে বা যেটা তোমরা পরীক্ষাটা দিলা সেটার সলভ ক্লাসে। তো আমাদের টপিকটা হচ্ছে আজকে ইংলিশ ফার্স্ট পেপার। কয়েকটা পরীক্ষা হবে, কয়েকটা ফেজে ইংলিশ ফার্স্ট পেপার পুরোটা 100 মার্কস এটা ভাগ করে তোমার পরীক্ষাটা হবে। তো সেটা ইংলিশ ফার্স্ট পেপারের নাম্বার 1 যে পরীক্ষাটা তোমরা দিছো সেটা সলভ ক্লাস। তো যে টপিকগুলো ছিল সেটার একটা গো থ্রু, ওভারঅল গো থ্রু কীভাবে এটা অ্যান্সার করা যাবে বা কী উত্তর হবে সে সবগুলো আমরা দেখবো আর কি এটা। তো চলো, তো টপিকগুলো একটু দেখতে চাই। প্রথমত রিডিং টাইপস, রিডিং পার্ট টুকুর মধ্যে দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস, তার মানে এখানে একটা সিন প্যাসেজ থাকবে, জানো এখানে সিন প্যাসেজ থাকছে, তারপর এই সিন প্যাসেজের কনটেক্সটে মাল্টিপল চয়েস শর্ট অ্যান্সারিং ওইটার আন্ডারেই একটা প্যাসেজ কনটেক্সট। আর ফ্লোচার্টের যে প্যাসেজটা সিন প্যাসেজ এটা দুইটা সিন প্যাসেজ থাকবে। এটা উপরের প্রথম দুইটার জন্য সিন প্যাসেজ 1, এটা ধরো 1 ধরলাম, আর পরেরটার জন্য সিন প্যাসেজ 2, এটা টেক্সট বুক থেকেই দিবে। ফ্লোচার্ট বা ইনফরমেশন ট্রান্সফার দেখবো অনেকে তোমাদের সমস্যা হয় ফার্স্ট পেপারে যখন মডেল টেস্টে ক্লাস দিতে যাই, অফলাইন বা অনলাইন যখনই নেই, অনেকে জিজ্ঞেস করো যে ভাই ফ্লোচার্টটা লিখবো কেমনে, একটা ফ্লোচার্টটা কীভাবে লিখলে, কতগুলো ওয়েতে লিখলে, এটা কি হরাইজন্টালি লিখবো নাকি ভার্টিক্যালি লিখবো, এগুলো অনেকে আক্স করো। সো সবগুলোর অ্যান্সার আজকে এই যখন আমরা টপিকটার মধ্যে যাব তখন এটা দেওয়ার চেষ্টা করব। আর রাইটিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি ইনফর্মাল লেটার আছে, এখানে স্টোরি রাইটিং আছে। তো টোটাল এখানে যে পরীক্ষাটা তোমরা দিয়েছো এটা 50 মার্ক ফার্স্ট পেপারের এই টপিকগুলোর উপরে। তো চলো কথা না বাড়িয়ে একদম মেইন টপিক আমরা শুরু করি। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্যাসেজ আছে এক একটা সেটে, তোমরা এক একটা স্টুডেন্ট এক একটা সেটে পরীক্ষা দিছো। তো এখানে যে প্যাসেজটা শিল্পী, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ফার্স্ট পেপারে যেই প্যাসেজগুলো এখানে তোমার পরীক্ষাটা নিচ্ছি, এই পরীক্ষার মধ্যে যে প্যাসেজগুলো আমরা এখানে দিয়েছি সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সব এটা যে বোর্ডের কথাই বলো, কারণ পুরো বাংলাদেশে আমার কথাগুলো শুনবা যারা আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে যারা ভর্তি হয়েছো। সো এক একটা প্যাসেজ তোমার ওই বছর যদি দেখা যায় প্রথম মানে মাল্টিপল চয়েস প্লাস অ্যান্সারিং কোয়েশনের জন্য আসছে, তো ওই প্যাসেজটা আবার ওই বছর ধরো ঢাকা বোর্ডের কথাই বললাম, এই প্যাসেজটা ধরো ঢাকা বোর্ডে গতবার 24-এ যেখানে ছিল তখন এটা ধরো আসলো, তখন এটা সিন প্যাসেজ আসছে। প্রথম যেটা সমান এমসিকিউ প্লাস অ্যান্সারিং কোয়েশন, এসএকিউ যেটা, এটা অ্যান্সারিংয়ের ক্ষেত্রে তুমি এটা হয়তো পড়লাম বা গত বছর দেখছো। এই বছর কি আবার পড়তে হবে? আমি বলবো হ্যাঁ আবার পড়তে হবে, কারণ এই প্যাসেজটাই হয়তো তুমি গতবার তুমি দেখছো এমসিকিউ প্লাস এসএকিউর মধ্যে, বাট এইবার এটা কিন্তু ফ্লোচার্টের মধ্যে দিতে পারে, বা এটা থেকে আবার কোনো উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ বানায় ফেলতে পারে, বা এটা থেকে কোনো রিঅ্যারেঞ্জ বানায় ফেলতে পারে। সো অনেক কিছু করতে পারে। সো গুরুত্বপূর্ণ যে প্যাসেজ, মোটামুটি যে প্যাসেজগুলো আছে সবগুলোই পড়া লাগবে যেহেতু সিলেবাসটা শর্ট। আর যে হাইলাইটেড বা গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো এটা মোটামুটি সবই পড়া লাগবে, কারণ যে কোনো না কোনো বেসিস এটা পরীক্ষা দিতেই পারে। ফার্স্ট পেপারে আসতে পারে এই টপিকগুলো, এই প্যাসেজটা আবার সেকেন্ড পেপারে কোনো জায়গায় দিতে পারে, যেমন আমেরিকার কথা বলি। আমেরিকা তোমাদের শর্ট সিলেবাসে ছিল, এই আমেরিকা আমরা নর্মালি ফার্স্ট পেপারে পড়ি, কিন্তু দেখা যাচ্ছে আমেরিকা থেকে কি আসছে, ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে তোমার মডিফায়ার আসছে। হ্যাঁ, সো এরকম যে কোনো প্যাসেজ কিন্তু এখান থেকে পিক করতে পারে। সো আমি যে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো আমি বাদ দিয়ে দিব, নট লাইক দ্যাট। যে টপিকগুলো আছে, যে ইম্পর্টেন্ট সব প্যাসেজই পড়বো, ইম্পর্টেন্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, যাতে করে অন্যান্য যেখানে আসতেছে অ্যাপার্ট ফ্রম পেপার 1, পেপার 2তে গ্রামারের যে টপিকগুলোর মধ্যে এটা আসতেছে, ওইখানে যেটা আমি অ্যাডভান্টেজ পাই। ওকে, তো চলো দেখি আমরা শিল্পী যে প্যাসেজটা খুব কুইকলি একটু গো থ্রু করবো, যেহেতু তুমি পড়ে ফেলছো। শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ ইন 2008। 2008 সালে যখন কি করে রশিদকে যখন বিয়ে করে শিল্পী, তখন তার বয়স 15 বছর ছিল। সেগুলো কী ধরনের প্রশ্ন আসতে পারে? যদি ইনফরমেশন ট্রান্সফার প্রশ্ন আসতে পারে, ইনফরমেশন ট্রান্সফার কোয়েশ্চেন আসলে তাহলে কী হবে, এই সাল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। অথবা যদি ইনফরমেশন ট্রান্সফার প্রশ্ন না দেয়, এমসিকিউর মধ্যে আসতে পারে, তাহলে বর্তমানে 2025-এ তার বয়স কত, কার বয়স কত, শিল্পীর বয়স কত বা রশিদের বয়স কত। রশিদের বয়স সরাসরি উল্লেখ করে নাই, তো শিল্পীর বয়স 15 বছর ছিল 2008-এ, তাহলে 2024-এ কত, এটাই এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, তারপরে ম্যারিং অফ ডটার্স, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা কথা, আমরা হয়তো এমসিকিউতে ভাবছি খালি ফ্যাকচুয়াল মানে প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, গ্রামাটিক্যাল কোনো প্রশ্ন আসবে না। ব্যাপারটা এরকম না। তুমি যদি বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নগুলো একটু তাকিয়ে দেখো সেখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা আসছিল, এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা থেকে গ্রামার আসছিল। গ্রামার কীরকম, জিরান পার্টিসিপল কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরকম প্রশ্ন আসছে। তারপর এই শব্দটা কোন পার্সেস, সো এই ধাঁচের প্রশ্ন কিন্তু আসতে পারে, বোর্ড পরীক্ষায় আসছে। আমি ভুল বলছি না, তুমি একটু চেক আউট করে দেখো, আবার বলছি রেফারেন্সটা চেক করে দেখো, বরিশাল বোর্ড 2024, ভ্যালেন্টিনা তেরেস্কোভা
3টা বা 4টা, আমি যদি ভুল না করি 3টা প্রশ্ন। একটা তোমার এটা জিরান্না পার্টিসিপল, এরকম একটা প্রশ্ন আসছে। কোনো একটা শব্দ আন্ডারলাইন করে দিয়েছে, জিজ্ঞেস করছে এটা কোন পার্সন স্পিচ। আরেকটা ছিল প্রবাবলি এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ, এরকম একটা প্রশ্ন আসছিল। সো প্যাসেজ থেকে যে কোনো লাইন পিক করে যে গ্রামারের যে কোনো আইটেমের বা যে কোনো পার্সন স্পিচ ডিটেকশন অথবা জিরান্ড পার্টিসিপল নাকি ক্লজ বা ফ্রেজ, এরকম প্রশ্ন কিন্তু দিতেই পারে। সো এগুলো মাথায় রাখবা আর কি। এটা তাহলে ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ ইজ, তো যদি এইটুকু গ্রামারের ওই কনটেক্সে যদি চলে আসে, ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, এটা কী হবে? প্রথম কথা হচ্ছে ইস, যেহেতু এখানে একটা ভার্ব, তাহলে ভার্বের আগের পজিশনে সাবজেক্ট, সাবজেক্ট পজিশনে কারা কারা বসে? নাউন আর হচ্ছে প্রোনাউন। সো এই পজিশনটা নাউন এবং প্রোনাউন হবে। প্রোনাউন তো এত বড়টা হচ্ছে না, প্রোনাউন তো নর্মাল সিঙ্গেল ওয়ার্ড দেখি, তার মানে নাউন। নাউন হওয়া মানে তো অনেকগুলো শব্দ আছে, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তো দ্যাটস ওয়াই হচ্ছে নাউন ফ্রেজ। জিজ্ঞেস করে ম্যারিং অফ ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ, এটুকু কি? উত্তর হচ্ছে এটা নাউন ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। ওকে, আরও ডিটেলস সামনে পড়াবো। তো ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, লুক এট দ্য ওয়ার্ড প্র্যাকটিস বানানটা খেয়াল করে দেখো। স্ট্যান্ডার্ড শব্দ একটা নাউন, নাউনের আগে একটা, নাউনের পরে নাউন, নাউনের আগে স্ট্যান্ডার্ড একটা অ্যাডজেক্টিভ। তারপর মেনি ফ্যামিলিজ, ফ্যামিলিজের পরে আবার লিভিং দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পার্টিসিপল, কারণ পোস্ট মডিফায়ার অফ নাউন। ফ্যামিলিজ এখানে একটা নাউন, নাউনকে মডিফাই করতেছে, এটা একটা অ্যাডজেক্টিভ। ইন রুরাল বাংলাদেশ, আচ্ছা, তাহলে আফটার হার উইডিং, তার উইডিংয়ের পরে শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ প্রোভাইডস অ্যাডোলেসেন্স গার্লস উইথ দ্য টুলস নিডেড গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, পার্টিকুলারলি দোজ পার্টিনিং টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। তার মানে এখানে বাল্য বিবাহ, আর্লি ম্যারেজ নিয়ে এখানে পুরো প্যাসেজটা, এখানে এটা থিম। এখন প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, এই পুরো প্যাসেজের থিমটা কি? আর্লি ম্যারেজ। তো আর্লি ম্যারেজ বুঝতেই পারছো, গ্রামীণ সমাজে আর্লি ম্যারেজটা এখন খুব অ্যাভেলেবল, খুব বেশি হচ্ছে। তো তাদের, তো সবাইকে এই ব্যাপারে এটার এগেনস্টে কনসিয়াস করাটাই এই প্যাসেজটার মেন উদ্দেশ্য। এবং দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে শিল্পী আর একটা কি রশিদ, এই দুজনের গোথ্রুতে একটা এনজিও বা সমাজের কনসিয়াস সার্কেল যারা, তাদের গোথ্রুতে সরকারের লাইনের, সরকারকে পাশে নিয়ে যেটা একটা কনসিয়াস একটা রুট ম্যাপ বা কনসেপ্টে গোথ্রু করা যায় আর কি। এটা ওই প্যাসেজটার মেন উদ্দেশ্য আর কি এটা। তারপরে দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশনস অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টু ওয়ান কাউন্সিলিং। ওয়ান টু ওয়ান মানে কি একে অন্যের সাথে, একজন, আর অনেক অনেক ইম্পর্টেন্ট কথা থাকতে পারে। রুগী, তুমি যার সাথে কথা বলতো সে তো অনেক সংকোচ ফিল করতে পারে অনেক মানুষের সামনে। তো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বা ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করলে দেখা যাচ্ছে সে তার মনের গভীরের যে কথা, যেটা অন্য মানুষের সামনে কথা বলতে পারে না, ওয়ান টু ওয়ান হলে তোমার সাথে হয়তো বলতে পারে। তো দিস ইজ ওয়ান কাউন্সিলিং বলতেছে এখানে। তারপর যদি দেখি, ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিং, জীবন বাঁচানো ট্রেনিং এরকম কিছু দিবে, দ্যাট হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ। মানে আর্লি ম্যারেজটাকে নো বলা, ইটস নট অ্যাভেলেবল, এটা বাংলাদেশে করা যাবে না, চলা যাবে না। তাহলে এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান অফ মোর দেন 10,000 গ্রুপস সাপোর্টেড বাই সেম লোকাল এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এটা কথা বলছে অল ওভার দ্য বাংলাদেশ। এখানে আমি দেখলাম কোনো ইয়েতে দিছে যে ওভারটা কি, ওভার কিন্তু এখানে একটা প্রিপোজিশন, কারণ বাংলাদেশ একটা নাউনকে মডিফাই করতেছে, একটা প্রিপোজিশন। নাউনের আগে অ্যাডজেক্টিভও বসতে পারে, প্রিপোজিশনও বসতে পারে। কখন বুঝবো কেমনে অ্যাডজেক্টিভ কোনটা, এটাকে বাদ দিলে তুমি সেন্টেন্সে কোনো সমস্যা হয় না। যেমন হি ইজ এ গুড বয়, গুড বাদ দিলে হি ইজ এ বয় হইতেই পারে। কিন্তু প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন হচ্ছে ওরকম শব্দ নাউনের আগে বসে, প্রিপোজিশন, ওই শব্দ বাদ দিলে তুমি একটা সেন্টেন্সই হবে না। যেমন হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে, অ্যাট বাদ দিয়ে দিলে কি হবে? হি ইজ হোম হবে, অর্থপূর্ণ সেন্টেন্সই হচ্ছে না। সো দিস ইজ দ্য ডিফারেন্স, মেজর ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন অ্যান্ড অ্যাডজেক্টিভ। তারপরে দেখি, দিস এনজিওস ওয়ার্ক থ্রু ক্যানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট হুইচ অলসো এইমস টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স ডিউরিং ওয়ান অফ গ্রুপ সেশনস। শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলো পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। মানে আর্লি ম্যারেজ, বাল্য বিবাহ অ্যান্ড প্রেগনেন্সির এবং গর্ভধারণের যে কুফলগুলো, সেগুলো বুঝতে পারলো শিল্পী আর কি। আচ্ছা, তারপর হোয়াইল ম্যাটার্নাল মোর্টালিটি, তো যখন প্রিমেচিওর কি বলা যায়, অল্প বয়সে যখন মেয়েদের বিয়ে হয়, তখন সে যখন গর্ভ ধারণ করে, তখন দেখা যায় তার কি বলে, মানে চিলড্রেন যখন জন্ম দেয়, বাচ্চা যখন জন্ম দেয়, তখন তাদের কি হইতে পারে, অনেক জটিলতা সৃষ্টি হতে পারে, ফলশ্রুতিতে মারাও যেতে পারে, মা এবং সন্তান দুজনে মারা যেতে পারে। তো সেই ব্যাপারগুলোতে কনসার্ন করা মানুষকে, শুধু মানুষ না যারা এটার সাথে সম্পৃক্ত, ওই বাবা মাকে কনসার্ন করা, এই প্যাসেজটার মেন উদ্দেশ্য আর কি এটা। তারপর এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ডেটা অনেকগুলো দিছে, দেখতে পাচ্ছি আমি এখানে, এটা ওইদিকে গেলাম না, অনেকগুলো এখানে কিছু দিছে, জাস্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কিছু স্ট্যাট দিল। গার্লস হু গেট প্রেগনেন্ট আর এট হাই
at risk of serious health complications, আচ্ছা একটু কি বললাম, this include dangerous hemorrhage, fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities. Morbidities মানে মাতৃমৃত্যু, ম্যাটার্নাল মরবিডিটিস অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন, এবং সামাজিকভাবে তাকে একঘরে করে রাখা হয়, যে কি মেয়ে সন্তান জন্ম দিতে পারে না এবং সন্তানটা কি মরে যাচ্ছে, সন্তান জীবিত হচ্ছে না, তো যে এই কারণে তারা কি করে একঘরে করে রাখে, সোশ্যাল এক্সক্লুশন, সামাজিকভাবে তাকে এক্সক্লুড করে দেয়, ইনক্লুশন অন্তর্ভুক্ত, এক্সক্লুড মানে সমাজ থেকে বের করে দেয় আর কি। এটা ওয়াইন শিল্পী হিয়ার্ড অ্যাবাউট দোজ রিস্ক, এই রিস্কের কথা যখন শুনলো এইসব ফিজিক্যাল রিস্কের কথা, শি ইনভাইটেড হার হাজব্যান্ড রশিদ টু ডিসকাস প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর। আচ্ছা, কারণ কাউন্সিলরগুলো কি করতো, যে 111 ইয়ে করতো, বা তো ওই দেখা যাচ্ছে শিল্পী জানলো ব্যাপারগুলো, তো রশিদ জানে না, তো রশিদকে এখন কি করতে হবে, 111 কাউন্সিলিংয়ের মাধ্যমে পুরো ব্যাপারটা জানাতে হবে। তাহলে যেহেতু তার কাপল, তো দুজনের এগ্রিমেন্টে যদি ব্যাপারটা হয় তাহলে খুব ভালো। তো দেখা যায় দুজন হলেই তো হবে না, তারা একটা ফ্যামিলিতে বাস করে, একটা পরিবারে বাস করে, একটা সমাজে বাস করছে, সমাজটা মেনে নেয় কি না, হ্যাঁ, তো সেই ব্যাপারটাও চিন্তা করতে হবে। তো সেখানে এটাও সামনে আগাইলো এই প্যাসেজটার মধ্যে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, রশিদ অ্যাগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years, 5 বছর, ডিসপাইট এখানে খেয়াল রাখো এটা প্রিপোজিশন, এটা ফ্রম হিজ প্যারেন্টস অ্যান্ড নেইবার্স টু প্রডিউস অফস্প্রিং। লুক এট দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। এই অফস্প্রিং মানে কি, সন্তান। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, এটা বলতে পারো, চিলড্রেন বলতে পারি। আরেকটা কথা, অফস্প্রিং শব্দটার সিঙ্গুলার এবং প্লুরাল সেম। কিছু শব্দ আছে না সিঙ্গুলার এবং প্লুরাল সেম থাকে, যেমন ডিয়ার, DEER ডিয়ার, এটা হরিণ হইতে পারে, হরিণগুলো হইতে পারে। শিপ, SHEEP শিপ, ভেড়া, তো ভেড়াগুলো হইতে পারে এটা। তো কিছু শব্দ আছে, কিছু নাউন আছে, তাদের সিঙ্গুলার এবং প্লুরাল পুরোপুরি সেম, তার মধ্যে এটাও একটা অফস্প্রিং। এটা সিঙ্গুলার এবং প্লুরাল পুরোপুরি সেম, কোনো কোনো চেঞ্জ হয় না। যেমন নর্মালি আমরা কি করি, প্লুরালকে আমরা করি এস অথবা ইয়ে যুক্ত করি, তো অফস্প্রিং এর প্লুরাল কিন্তু অফস্প্রিংস হবে না, পয়েন্ট টু বি নোটেড। তারপরে দেখি টুগেদার, একত্রে, দ্য কাপল মেট, পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার হু ইনফর্মড দেম অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, পোস্ট মডিফায়ার অফ নাউন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাভেলেবল শব্দটা খেয়াল রেখো। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েটস। খেয়াল করে দেখো, দা আর্টিকেলের কনটেক্সটে এই নিউলি ওয়ার্ডস কিন্তু একটা নাউন হয়ে গেছে, কারণ আর্টিকেলের পরে একটা শব্দ বসলে সেটা কনফার্ম নাউন, তো নিউলি ওয়ার্ডস কি হবে, নবদম্পতি, অর্থ বাংলা। তো ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশনস কস্ট অ্যা রিফট মানে ফাটল, বিটুইন শিল্পী রশিদ অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি। যে বললাম শিল্পী আর রশিদ না হয় মানলো, তো তারা যে ফ্যামিলিতে বাস করে তারা নাও মানতে পারে, তো তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো সে কথাই বলছে এখানে, সাম অফ হুজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল। এই যে দেখো, সে কিছু মেম্বার্স তাদেরকে ইনসাল্ট করলো অ্যান্ড ক্রিটিসাইজ, সমালোচনা করলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিল, সে কাউন্সিলের কাছে ফিরে গেল। দে টুক হেল্প অফ এ প্যারেন্ট পিয়ার হু হ্যাড বিন ট্রেন টু স্পিক। প্যারেন্ট মানে তো বুঝতেই পারছো, বাই দ্য ওয়ে প্যারেন্ট, PARENT, এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এটা কি, এটা হচ্ছে বাবা অথবা মা, যে কোনো একজন কিন্তু। আর PARENTS প্যারেন্টস, এটা মনে রাখো, এটা কি হবে প্যারেন্টস, এটা হচ্ছে বাবা ও মা, এটা হচ্ছে বাবা ও মা দুজন কিন্তু, এটা একটা হচ্ছে অথবা, একটা হচ্ছে ও, এই দুটোর দিকে খেয়াল রাখো, প্যারেন্ট। তো প্যারেন্ট পিয়ার হু হ্যাড বিন ট্রেন টু স্পিক টু আদার প্যারেন্টস অ্যাবাউট, তো দেখা যাচ্ছে একটা প্যারেন্ট আরেকটা প্যারেন্টকে বুঝতে পারে, কারণ তারা মোটামুটি সেম এজে থাকে, তো তার আইডিওলজি বা থিঙ্কিং মোটামুটি কাছাকাছি থাকে। সো একটা প্যারেন্ট পিয়ার, অন্য একটা প্যারেন্ট পেয়ার, অন্য আরেকজন প্যারেন্ট পেয়ার্সের সাথে, তার মানে শিল্পী রশিদের যে কি বলে মাদার ইন ল অ্যান্ড ফাদার ইন ল আছে, শিল্পীর আর কি, তো তারা যেহেতু ফ্যামিলিতে আপত্তি জানাইতেছে, কারণ তারা সমাজের একটা পার্ট, তো ওদেরকেও কনভিন্স করার জন্য কি করছে, একটা প্যারেন্ট পিয়ার, অন্য আরেকটা প্যারেন্টের একজন পিয়ার, সে এসে কি করতেছে, ওনার সাথে কনসাল্ট করতেছে, দেখুন এই ব্যাপারগুলো ওকে। তারপরে দেখি শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, থ্যাঙ্কস গড, তো তারা বুঝতে পারছে পুরো ব্যাপারগুলোতে, আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অ্যান্ড মাদার অ্যান্ড চাইল্ড। আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজ, তো কনভিন্সড হওয়ার পরে, পুরো ব্যাপারটা জানার পরে, বুঝার পরে, যে ইয়েস এটা খুব ক্ষতিকর, খারাপ, বোথ ফর দ্য কি বলা যেতে পারে, নিউন্যাটাল, নবজাতক, অ্যান্ড মাদার। তো villagers no longer pressurize the couple and their parents and neighbors begin to support them and speak out against early marriage and pregnancy। এই তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সবকিছু গোড়াপত্তন ভালো কোনো কিছুর ফ্যামিলি থেকে শুরু হয়। তো আগে তো ঘর, তারপর পর,
আগে ঘরটা ঠিক করতে হবে, আগে দুইজন আগে ঠিক হয়েছে, দুইজন আগে প্রথমে তার হাজবেন্ড করে নেয়, তো হাজবেন্ডকে যখন বোঝানো হয়েছে তো হাজবেন্ড বুঝলো, তারপর তারা তাদের শ্বশুর শাশুড়িকে করলো, তারপরে পুরো পাড়া প্রতিবেশীকে করলো। তো এইভাবেই কিন্তু একটা জিনিসের গোড়াপত্তন কোত্থেকে হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকে শুরু হয়, তারপর এটা খুব পজিটিভ ভাইবে পুরো দেশ বা একটা সমাজে, একটা সমাজ থেকে একটা দেশ, পুরো দেশের মধ্যে এটা কি ছড়িয়ে যায় আর কি। এনিওয়ে, তাহলে পুরো প্যাসেজটা আমরা খুব কুইকলি একটু গো থ্রু করে ফেললাম, মেইন থিমটাও বলে দিলাম। চলো এটার এমসিকিউ যেগুলো আছে সেগুলো একটু দেখতে যাই আমরা। এটা হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি হইতে পারে দেখি। এটা টু ফোকাস অন সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের দিকে ফোকাস করে না, সামাজিক পরিবর্তনের দিকে ফোকাস করা নাই। তো হাইলাইট দ্য চেঞ্জ অফ কালচারাল প্র্যাকটিস, না এটাও না, সোশ্যাল চেঞ্জ বা কালচারাল প্র্যাকটিসে কোনো কথাই এখানে নেই। টু পুট এমফেসিস মানে জোর দেওয়া অন দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, ইয়েস সরাসরি এটা প্যাসেজ উল্লেখ করা ছিল। টু শো দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ইন বাংলাদেশ, শুধু ম্যাটার্নাল, এটা একটা পার্ট, পুরো প্যাসেজের একটা পার্ট, এটা একটা শো করেছে, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ডেটা দিয়ে এটাকে জাস্ট দেখাইছে, নাথিং এলস। কিন্তু মেইন ফোকাসটা কোথায় দিছে, এটা টু পুট এমফেসিস, এই এমফেসিস কিন্তু একটা নাউন, এটা অন দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। তারপর দেখতে পাচ্ছি বিতে অ্যাডোলেসেন্ট মাদার আর পার্টিকুলারলি মোর ড্যাশ টু সিরিয়াস ডিজিজেস, অ্যাডিক্টেড নো, ডেভোটেড না, প্রোন টু, মানে প্রোন টু মানে ভালনারেবল, অরক্ষিত, মানে সহজে আক্রান্ত হয় আর কি। তো কি বলছে, অ্যাডোলেসেন্ট মাদার, কিশোর মায়েরা, আর পার্টিকুলারলি মোর প্রোন টু সিরিয়াস ডিজিজ, অনেক বেশি পরিমাণ সিরিয়াস ডিজিজে আক্রান্ত হয়, সম্ভাবনা থেকে যায় আর কি, এটা বলছে। তাহলে প্রোনের পরে টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মনে রেখো, এটা প্রোন টু। ডিলিট তো না, দেরি তো কোনো কিছু এখানে ওয়ার্কআউট করছে না, অর্থপূর্ণ। দ্য ওয়ার্ড এমপাওয়ারমেন্ট, বুঝতেই পারছো, দেখো শব্দগুলো ভালো করে তাকাও, পাওয়ার, PUWER, আমি যদি একটু ভালো করে তাকাই, এমপাওয়ারমেন্ট, দেখো একটা হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে ইএম, আবার এখানে মেন্ট। পাওয়ার শব্দটা একটা নাউন হইতে পারে, তার আগে ইএম যুক্ত করলে একটা ভার্ব হয়, তাহলে এমপাওয়ার, আবার এখানে মেন যুক্ত করছে, তাহলে ভার্বের মেন যুক্ত করলে সেটা একটা নাউন হয়। তাহলে দ্য ওয়ার্ড এমপাওয়ারমেন্ট, এটা অর্থটা কি, তাহলে আমি পুরো দেখতে পাচ্ছি এক্সিস্টিং যে ওয়ার্ডটা, এক্সিস্টিং, এটা পুরো ওয়ার্ডটা একটা নাউন। দ্য অ্যাক্ট অফ এক্সারসাইজিং পাওয়ার, না। তারপর দ্য সিস্টেম অফ রিডিউসিং পাওয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল, তাও না। দ্য অ্যাক্ট অফ গিভিং পাওয়ার টু সামবডি টু ডু সামথিং, এমপাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, বলি না, উইমেন এমপাওয়ারমেন্ট, হয়তো অনেকে শুনেছো, নারীর ক্ষমতায়ন, তার মানে তাকে পাওয়ার দেওয়া, যেন সেটা যেন সেটা কি করতে পারে, পাওয়ার এক্সারসাইজ করতে পারে, এটা। তো সেটা এখানে দিচ্ছে। তারপর দ্য অ্যাক্ট অফ ডিপ্রাইভিং পিপল, না, এরকম কোনো কিছু না। তাহলে কোনটা হবে 3 নাম্বার, দ্য অ্যাক্ট অফ গিভিং পাওয়ার টু সামবডি টু ডু সামথিং, কাউকে পাওয়ার দেওয়া, কাউকে অ্যাক্সেস দেওয়া, যেন সেই পাওয়ারটা সে এক্সারসাইজ করতে পারে। তাহলে অ্যান্সার তোমার কোনটা হবে 3 নাম্বার। তারপরে যে সে পিয়ারটা কি, মানে সহপাঠী বলতে পারি, নিস, নেফিউ নিস, না এটা না, কাপল তো না, স্পাউস এটাও না, তাহলে কম্পেনিয়ন, সঙ্গী বা সাথী, পিয়ার। তো এটা সিনোনিম জানতে চাইছে প্যাসেজের কনটেক্সটে। তারপরে রিফট, আগেই বলছিলাম রিফট মানে কি, ফাটল। তো ইজ নট বলছে, ইজ নট ক্লোজ টু, তো ফাটল না, ক্র্যাক একটা ফাটল, ফ্র্যাকচার একটা ফাটল, স্প্লিট একটা ফাটল, রিফর্মটা এটা ক্লোজ না, রিফর্মটা সিনোনিমস এটার সাথে যায় না। তারপরে দ্য ওয়ার্ড ফিস্টুলা রেফার্স টু, এটা কি হবে, এটা একটা রোগ, দেন ওপেনিং বিটুইন টু অর্গানস অফ দ্য বডি কাজ বাই ইনজুরি অর ডিজিজ, এটাই, এটা মেডিকেল টার্মে একটা টাইপ, মানে টার্মে একটা, এটা ক্র্যাক অফ ফিশার, এটা না, ডিভাইস ইউজ ফর লিসনিং টু সংস, এরকম কোনো কিছু না এটা। তাহলে অ্যান ওপেনিং বিটুইন টু অর্গানস অফ দ্য বডি caused by the injury or disease. তারপরে দেখি আমরা এটা, দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন অন, তাহলে গ্রুপ যে অ্যাক্টিভিটি ছিল, গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে ডিসকাশনগুলো কিসের মধ্যে ছিল, আর্লি ম্যারেজ নিয়ে, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স এলিমেন্ট নিয়ে, অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ নিয়ে, নাকি সবগুলাতে ডিসকাশনগুলো সবগুলাতেই অন্তর্ভুক্ত ছিল। ডিসকাশন যে আলাদা কোনো কিছু হবে এরকম কোনো কিছু ছিল না। আর্লি ম্যারেজ নিয়ে আলোচনা করা ছিল, অ্যাডোলেসেন্স এলিমেন্টস মানে রোগ নিয়ে আলোচনা হয়েছিল, অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ শিশু জন্ম যে অবস্ট্রাক্টেড হয়, বাধাপ্রাপ্ত হয়, সেটা নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করেছিল আর কি, এটা এই প্যাসেজটার মধ্যে উল্লেখ করা ছিল। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সক্লুশন, আগেই বলেছিলাম, ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি, আর এক্সক্লুশন মানে কি, বের করে দেওয়া, সমাজ থেকে বের করে দেওয়া। তারপর সেটাকে অ্যাকসেপ্টেন্স, কনক্লুশন, মার্জিনালাইজেশন, নাকি এক্সক্লুসিভনেস, কোনটা হবে, মার্জিনালাইজেশন, প্রান্তিকীকরণ করা, মার্জিন, কোনো কিছু মার্জিনে নেওয়া, মার্জিনটা কি, আমরা যদি কোনো কিছু দেখি, ধরো এখানে মার্জিন, তাহলে মার্জিনটা কই, সাইডে থাকে না, তো প্রান্তে নিয়ে যাও, প্রান্তিকীকরণ করা, মানে মেইন জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া। সেন্টার পয়েন্ট কোনটা বলো, এটা সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এখান থেকে মার্জিন দেওয়া মানে কি, তার মানে এখান থেকে দূরে সরিয়ে নেওয়া, প্রান্তের দিকে নিয়ে যাওয়া, প্রান্তিকীকরণ করা, বাংলায় যদি বলি দিস ইজ কল এক্সক্লুশন, মানে মার্জিনালাইজেশন, এটা সিনোনিমস এরকম হইতে পারে।
তারপরে দেখি অফস্প্রিং, আগেই বলেছিলাম অফস্প্রিং মানে কি সন্তান, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল পুরোপুরি সেম, হিয়ার না, দিস ইজ চিলড্রেন। সাকসেসের উত্তরসূরি না, সিবলিং না, সিবলিং মানে কিন্তু সহোদর, একই মায়ের সন্তানকে বলা হয় সিবলিং, মনে রেখো। এটা তো আই হয়ে গেছে। তারপর চলে আসে হোয়াট ডাজ দ্য ফ্রেজ পিয়ার টু পিয়ার সাপোর্ট, পিয়ার, তো পিয়ার টু পিয়ার সাপোর্ট কি হইতে পারে? পিয়ার টু পিয়ার সাপোর্ট হইতে পারে, পিয়ার টু পিয়ার সাপোর্ট রেফার্স প্রোভাইডিং হেল্প পিপল অফ সেম গ্রুপ, হ্যাঁ পিয়ার কি বলে সহপাঠী বা সেম এজের কথা বলে, সেম এজ গ্রুপ, এটাই এখানে বলা আছে প্যাসেজের কনটেক্সটে। ডিসকাশন অ্যামাং দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি, নাও এটা ডিসকাশন না। অ্যারেঞ্জিং ট্রেনিং সেশন অফ দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, না এরকম কোনো কিছু উল্লেখ করে নাই। মেকিং পিপল অ্যাওয়ার অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, নাও। তাহলে পিয়ার টু পিয়ার এখানে কি মানে ওয়ান টু ওয়ান তুমি কখনই হবা যখন এজটা কাছাকাছি হবে তখন, কারণ সেম এজে যদি হয় তাদের আইডিওলজি বা থিঙ্কিং মোটামুটি সেম থাকে আর কি, ওটা ধরে নেওয়া যায়। সো এই কনটেক্সটে এখানে সেম এজ গ্রুপের কথাই এখানে বলছে পিয়ার টু পিয়ার সাপোর্টের রেফার। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউ। তাহলে এমসিকিউ কত? 5 মার্ক থাকতেছে। তারপরে এটা কি এসএকিউ, পুরোটা এসএকিউ, শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেন। এটাতে ভালো করার উপায়টা কি? অনেকে জিজ্ঞেস করে ভাই থেকে আমরা কি করবো? প্রথমে দেখেন দুইটা জিনিস জানা লাগবে। এক, তোমার যে এখানে শব্দগুলো যে ইউজ করছে শব্দের অর্থ জানা লাগবে। অর্থ না জানলে আমি তাকায় থাকলে কোনো লাভ নাই আসলে, এক সত্যি কথা। আমি ধরো শব্দের অর্থই জানি না, এই যে এখানে যে শব্দগুলো দিচ্ছে ধরে এগুলো অর্থ জানি না, তাহলে আমার কি হবে? বিভিন্ন অ্যাঙ্গেল আমার আধা ঘন্টা তাকায় দেখলে এর কোনো মানে কোনো ফায়দা হবে না, কোনো সুযোগ সুবিধা আমি পাবো না এখান থেকে। তো প্রথমত তোমার যে শব্দগুলো দিবে প্যাসেজের, এই শব্দের অর্থ জানা লাগবে। ইভেন এই কোশ্চেন মেকিং এর মধ্যে, কোশ্চেন অ্যান্সারিং মধ্যে শব্দগুলো এইসব এগুলো অর্থ জানা লাগবে। 2 নাম্বার টেন্স খেয়াল রাখা লাগবে, টেন্স খেয়াল রাখা লাগবে। এই দুটো জিনিস খেয়াল রাখতে পারলে এটাতে ভালো মার্ক পাওয়া পসিবল। অনেকেই বলে এটা বেশি বেশি কি লিখবো? নো, বেশি বেশি লেখার দরকার নেই। ইউ নিড দ্য কোয়ালিটি নট দ্য কোয়ান্টিটি। পরিমাণের দিকে তাকানোর দরকার নেই, কম লেখো, টু দ্য পয়েন্টে লেখো। ডাব্লিউএস যে ওয়ার্ডসগুলো দেয় সেই ওয়ার্ডসের স্পেসিফিক অ্যান্সারগুলো দাও এবং টেন্সের দিকে ফোকাস রাখো বা খেয়াল রাখো, দ্যাটস এনাফ, আর কোনো কিছুই না। যেমন এখানে যদি দেখি আমি দুইটা সেগমেন্টে ভাগ করি, একটা হচ্ছে হাউ ডাজ শিল্পী বিকাম এ ভিকটিম অফ আর্লি ম্যারেজ, এটা একটা। তারপর হুইচ এরিয়াস ডাজ মোস্ট প্র্যাকটিস অফ আর্লি ম্যারেজ, কোন এরিয়াতে হয়, এটা দুইটা। তাহলে এখানে দেখো তো প্রত্যেকটা 3 মার্ক, তার মানে 1.5 এরকম ফ্র্যাগমেন্ট থাকতে পারে এটা। তো প্রথমত এখানে দিছে, তোমার চেষ্টা করো তুমি যদি নিজের মতো করে একটু রিমেক করে মানে করতে আর কি। এটা রেদার ধরো প্যাসেজের মধ্যে এটা উত্তরটা সিম্পল সেন্টেন্স আছে বা কমপ্লেক্সে আছে, তুমি সেটাকে প্যারাফ্রেজিং করে ফেলো। প্যাসেজে সিম্পল থাকলে আমি এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বানিয়ে ফেলবো। প্যাসেজে কম্পাউন্ডে আছে, আমি এটাকে সিম্পল অথবা কি কমপ্লেক্স বানিয়ে ফেলবো, এরকম করে ফেলবো। প্যারাফ্রেজিং করবা, সাথে কিছু সিনোনিমস ইউজ করা, কিছু সিনোনিমস মডিফাইং করা, প্যারাফ্রেজিং মানে কি? সেন্টেন্স চেঞ্জ, স্ট্রাকচারে চেঞ্জ করে ফেলা। সিম্পল আছে, অ্যাকচুয়াল বাক্যটা প্যাসেজের মধ্যে সিম্পল আছে, কমপ্লেক্স বা কম্পাউন্ড বানিয়ে ফেলবো। কম্পাউন্ডে আছে, তাহলে বাকি দুইটা কি আছে? সিম্পল আর কমপ্লেক্স বানিয়ে ফেলবো। কমপ্লেক্সে দেওয়া আছে, সিম্পল আর কম্পাউন্ড বানিয়ে ফেলবো। এরকম চেঞ্জ করা, প্লাস ডাব্লিউএস কোশ্চেন টু দ্য পয়েন্টে অ্যান্সার করা, অ্যান্ড টেন্সের দিকে ফোকাস করা। ফুল মার্ক পাওয়া সম্ভব। 15 দেয় কিন্তু এখানে। তো দেখলাম আমরা হাউ ডিড শিল্পী বিকাম এ ভিকটিম, কিভাবে হয়েছে আর্লি ম্যারেজ। সে একটা, এখানে দেখুন বেশ বিস্তারিত বর্ণনা দিছে, সে গ্রামীণ একটা এরিয়া থেকে উঠে আসছে। তারপরে শি বিকেম এ ভিকটিম অফ আর্লি ম্যারেজ বিকজ ম্যারিং ডটার্স অফ অ্যাট অ্যান আর্লি এজ, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কারণ বাবা মা গরিব থাকে, শিল্পীর বাবা মা গরিব ছিল, তো বাবা মা গরিব ছিল, তার ভরণ পোষণ প্লাস তার পড়াশোনার খরচ চালানোর মধ্যে সামর্থ্য হয়তো তার বাবা মার ছিল না, এই কারণে ওই আর্লি এজেই তাকে কী করছে? বিয়ে দিয়ে দিচ্ছে। এটা একটা কমন প্র্যাকটিস বাংলাদেশে, ইটস সো মাচ কনসপিকিউয়াস ইন বাংলাদেশ, দেখা যায় ভিজিবল, দৃশ্যমান এখন এটা বাংলাদেশে। তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা প্যাসেজের মধ্যে উল্লেখ করা ছিল, লিভিং ইন বাংলাদেশ, এটা ওকে ফাইন। তারপর কি বলছে? হুইচ এরিয়াস, তাহলে এটার উত্তর দেখতে পাচ্ছি আমি এইটুকু। প্রথম যে চাংটা ছিল হাউ ডিড শিল্পী বিকাম এ ভিকটিম অফ আর্লি ম্যারেজ, এটুকু। তারপর হুইচ এরিয়া ডাজ দ্য মোস্ট প্র্যাকটিস অফ আর্লি ম্যারেজ, কোথায়? গ্রামীণ এরিয়াতে। দ্য রুরাল অ্যান্ড ভিলেজ এরিয়াস অফ বাংলাদেশ ডু দ্য মোস্ট প্র্যাকটিস অফ আর্লি ম্যারেজ। তো চেক ইট আউট, আমি দেখতে পাচ্ছি প্রশ্নগুলো সলভ করার সময় দেখতে পাচ্ছি হাউ ডিড, তো ডিড বিকাম তার মানে বিকেম হবে, দেখো শি বিকেম। তারপরে হুইচ এরিয়াস ডাজ, তার মানে এখানে আবার প্রেজেন্ট টেন্সে, তাহলে আমার প্রেজেন্ট টেন্সে উল্লেখ করা লাগবে। প্রশ্নটা অ্যাকচুয়াল প্রশ্নটা যেই টেন্সে দিবে এই টেন্সটা ফলো করতে হবে, এই টেন্স ফলো না করলে কিন্তু মার্ক কাটা যাবে, মার্কেটে দেয় আর কি টিচার্স। তারপরে দেখি হোয়ার ডিড শিল্পী জয়েন, হোয়ার ডিড কোথায়কার কথা বলছে, জয়েন কিন্তু দেখো মানে হোয়ার ডিড শিল্পী জয়েন, তাহলে ডিড কনটেক্সট আছে পাস্ট টেন্সে, হার ওয়েডিং। হোয়াট ডাজ আবার এখানে প্রেজেন্ট টেন্সে, হোয়াট ডাজ দ্য অর্গানাইজেশন প্রোভাইড অ্যাডোলেসেন্ট গার্লস উইথ। তো অ্যান্সার যদি দেখি দুইটা ভাগে এখানে অ্যান্সার করলো, এটা একটা দুইটার অ্যান্সার একসাথে করে ফেলছে, আবার এখানে আরেকটা অল্টারনেট অ্যান্সার দিল আর কি এটা। তাহলে আফটার শিল্পীস ওয়েডিং শি জয়েন্ড আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এটা মেন কথা। কোথায় সে জয়েন করেছিল? এখানে জয়েন করেছিল, শি জয়েন, চেক ইট আউট, ডিড জয়েন, এই যে জয়েন্ট। তারপরে ইট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট, এটা এক্সট্রা, এটা না দিলেও তুমি ইয়ে করতে পারো, তুমি খালি যে এইটুকু কোথায় জয়েন করছে এটুকু দিলে দিতে পারো। তো হোয়াট ডাজ দ্য অর্গানাইজেশন প্রোভাইড অ্যাডোলেসেন্ট গার্লস, কি দেয়?
আচ্ছা, পরে উত্তরটা এটা দ্য অ্যাডোলেসেন্ট ইট প্রোভাইডস অ্যাডোলেসেন্ট গার্লস উইথ দ্য টুলস নিডেড, সরাসরি প্যাসেজে দেওয়া আছে, ওই লাইনটা এখানে দিয়ে দিস। ওকে, তাহলে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া লাগবে। আবার কি বলছি, টেন্সের দিকে অবশ্যই খেয়াল রাখা লাগবে। তারপরে হোয়াট ডাজ দ্য হেলথ হ্যাজার্ড ডাজ প্রেজেন্ট টেন্সে কিন্তু দেখো, তাহলে ডাজের কাছে একটা ফেস আছে, তাহলে ফেসেস হবে উত্তরের মধ্যে, তাই তো? এই যে দেখো এখানে ফেসেস ইউজ করেছে। কি ধরনের প্রবলেমগুলো ফেস করে আফটার গেটিং ম্যারিড, বিয়ের পরে তাহলে নতুন ফ্যামিলিতে যায়, নতুন ফ্যামিলিতে অ্যাডজাস্ট করাটা, এটা তো আছেই। তো সব মানে কি বলে আচার আচরণ বা সবার সাথে গো থ্রু করাটা বা সবার সাথে সিঙ্ক হয়ে লাইফ লিড করাটা খুব কঠিন। আবার ফিজিক্যাল কমপ্লিকেশনস তো এগুলো তো আসেই চাইল্ড বার্থের সময়, এই কথাগুলো এখানে বলছে। তারপরে হু ডিড পাস্ট টেন্সে খেয়াল করে দেখো, নিউলি এটস প্রেশারাইজ, তাহলে ডিড প্রেশারাইজ তো, তাহলে পাস্ট টেন্সের মধ্যে আমার কি দেওয়া লাগবে, দেখো এখানে কন্টিনিউ টু প্রেশারাইজকে একসাথে তারা চাইলে কি করতে পারতো, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইভার্স প্রেশারাইজড, এইটুকু দিলেও হয়তো PRESSURIZED, কন্টিনিউ টু প্রেশারাইজ বা প্রেশারের পাস্ট টেন্স এটা দিলেও হয়তো। ওকে, তারপরে দেখতে পাচ্ছি হোয়াট কস্ট রিফট, কোন জিনিসটা একটা ফাটল সৃষ্টি করেছিল, ফাটল কোনটা সৃষ্টি করেছিল, এই যে এটা প্রেশারাইজ করতেছিল কিন্তু ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস, ওই যে আর্লি ম্যারেজে তোমার কি করা, মেয়েদেরকে বিয়ে দেওয়া এবং শ্বশুরবাড়িতে গিয়ে তাড়াতাড়ি সন্তান নেওয়া, এটা একটা ডিপ রুটেড একটা কনসেপশন বাংলাদেশের এই ট্র্যাডিশনাল আমাদের সোসাইটিতে। সো সেই কথাটা এখানে বলছে। তারপর হোয়াট ওয়াজ দ্য রোল অফ রশিদ ইন শিল্পীস প্রেগনেন্সি ডিসিশন, এই যে তাকে বুঝাই শুনে ইয়ে করলো, কনভিন্স করতে পারলো ওই কিসের থ্রুতে, ওই যে এনজিওর থ্রুতে। তারপর হাউ ডিড দে ইভেনচুয়ালি কনভিন্স দ্য সারাউন্ডিংস, তারপর তারা যে পিয়ার টু পিয়ার 1-on-1 কমিউনিকেশনের থ্রুতে সবাইকে না এটা বুঝাতে পারছে। প্রথমে শিল্পী জানছে ব্যাপারটা, শিল্পী তার হাজব্যান্ডকে কনভিন্স করছে, তারপরে হাজব্যান্ড কি করলো, তার বাবা মাকে নিয়ে গেলো, বাবা মা কনভিন্স হয়েছে, তারপর বাবা মা সহ পুরো কমিউনিটি, পুরো সম্প্রদায়, পুরো ভিলেজ সব কনভিন্সড হয়েছে, এই তো। তারপরে দেখি এটা প্রথম প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ, শিল্পী ছিল। পরেরটা ছিল এডুকেশন, ইয়েস এটা হচ্ছে আরেকটা, বারবার বলছি এখানে যে প্যাসেজগুলো আছে সবগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তো খুব কুইকলি একটু গোত্র করে ফেলেছি, এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন, এটার উপরে ফাংশন শব্দটা কিন্তু একটা ভার্ব, মিনিংফুলি অর্থপূর্ণভাবে ইন লাইফ, সাচ এস দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি, শব্দগুলো গুরুত্বপূর্ণ। র্যাশনালি মানে যৌক্তিকভাবে, থিঙ্কিং লজিক্যালি, র্যাশনালি মানে থিঙ্কিং লজিক্যালি, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিক চয়েসগুলো বের করা। As we learn how to read, write and do the basic operations of arithmetic, we gain a degree of self-confidence. আমরা এই ডিগ্রিটা পাই, মানে আত্মবিশ্বাসের একটা ডিগ্রি পাই। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ার সেলফস, আর্টিকুলেট মানে স্পষ্ট করা, আওয়ার থটস, চিন্তাগুলোকে স্পষ্ট করতে পারি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, অন্যদের সাথে যোগাযোগ করার সময় আমরা এগুলো ইউজ করি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের কাজকর্মগুলো কত ভালোভাবে করা যায় সেটা ম্যানেজ করি। তারপরে এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন্স, মানে স্বাধীনভাবে চিন্তা করতে আমাদের শিক্ষা সাহায্য করে, আর কি করে, এবং আমাদের ওপিনিয়নটাকে বিল্ড আপ করে। তারপরে অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যতই আমরা পৃথিবী সম্পর্কে জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স আস, যে ভালো জিনিসগুলো আমাদের দেয় এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি, বাট অলসো বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভ্যালুস ইম্পার্টস দ্য রাইজ অফ হ্যাট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোস। তো আমরা যেমন ভালো জিনিসকে কী করি, অ্যাপ্রিসিয়েট করি, তেমনই মানুষের যত অ্যাপ্রিসিয়েশন হয় তার মধ্যে আবার হ্যাট্রেড, আবার ভুল বুঝাবুঝি সেগুলোও হইতে পারে। তো সেগুলোকে কী করে, সেগুলোকে সাইড করে দেয়। কারণ যেহেতু তার একটা ক্যাপাবিলিটি, তার একটা সক্ষমতা আসে, যে কী সক্ষমতাটা আসে, যে সে ভালো মন্দ এটা জাজ করতে পারে। ওই জাজমেন্টটা, সেলফ জাজমেন্ট ইস্যুটা বা সেলফ জাজমেন্টের যে ব্যাপারটা, এটা তার মধ্যে গ্রো আপ করে। তো দ্যাটস ওয়াই সে ভালো মন্দকে সেগ্রিগেট করতে পারে, সেগ্রিগেট করে সে একটা ভালো মানুষ হতে পারে। কারণ আমি যখন নিজেই ভালো চিনবো যে কোন এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ, এটা সোসাইটির জন্য ভালো, এটা সোসাইটির জন্য খারাপ, এই থিঙ্কিংটা, এটা কে ইনস্টিল করে একটা মানুষের মধ্যে, সেটা হচ্ছে এডুকেশন। সেই কথাগুলো এখানে বলা আছে। তারপরে দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, প্রথম যে জিনিসটা শিক্ষা আমাদেরকে দেয় কোনটা, সেটা অ্যাওয়ারনেস, সচেতনতা অ্যাবাউট আওয়ার সেলফস, আমাদেরকে নিয়ে, উইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের উন্নয়ন ঘটায়। অ্যাজ উই বিগিন স্কুলে, যে সব কিছু বলি চ্যারিটি বিগিনস এট হোম, স্কুল থেকে সব কিছু শুরু হয়। শিক্ষার টোমস্টোনটা কই, প্রথমে তো মা আমাদের সবার বড় শিক্ষক কিন্তু। তারপরে পরিবার থেকে শিখি, তারপর পরিবারের গণ্ডি পেরিয়ে স্কুলে যাই, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে পুরো দেশ সহ পুরো পৃথিবীর হই আর কি। ওই দেখো, তাহলে বিগিন স্কুল উই ফেল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস অ্যান্ড মেক ফ্রেন্ডস, মানে স্কুলের কথা বলতেছে। উই দেন এক্সপেন্ড আওয়ার
আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, আমাদের যে সেন্সটা আছে সেটাকে এক্সপান্ড করি টু ইনক্লুড দ্য স্কুল অ্যাট লার্জ, মানে বিস্তারিত বা বিশাল আকারে আর কি, এটা আওয়ার কমিউনিটি অ্যান্ড ফাইনালি আওয়ার কন্ট্রি, যেটাই বললাম। এডুকেশন দাস প্রিপেয়ার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার দ্য কমিউনিটি অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, অ্যাক্টিভ মেম্বার করে ফেলে এবং তার কল্যাণের জন্য কাজ করায়। এডুকেশন ইট ইজ বিশ্বাস করা হয় রিলিজেস আওয়ার পটেনশিয়ালস, আমাদের যে পটেনশিয়ালসগুলো আছে, ভিতরে যে সম্ভাবনা আছে সেগুলোকে রিলিজ করে, অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথ, এবং ভিতরে যে কোনো কিছু থাকে, লুকায়িত থাকে, গুপ্তধন থাকে, সেটাকে এক্সপান্ড করে, সেটাকে বাইরে নিয়ে আসে। হ্যাঁ, শিক্ষা নিয়ে আসে বাইরে, শিক্ষা। তারপর ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, আমাদের ধীশক্তিকে বা চিন্তা চেতনাকে শার্পেন করে, ডেভেলপস আর ক্রিয়েটিভিটি, আমাদের সৃজনশীলতাকে বাড়ায়। অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল, যেহেতু আমরা চিন্তা করতে শিখি ভালোভাবে, শেখানো হয়, অ্যান্ড ফাইন্ড সলিউশন দ্য প্রবলেমের সলিউশন বের করে অফ লাইফ, উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। তো টোমস্টোনটা ওইখান থেকেই হয়, শিক্ষা থেকে, ফ্যামিলি থেকে, পরিবার থেকে, বাবা মা হাত ধরে ওখান থেকে শিক্ষা শিখে তারপর আমরা কি করি, যে শিক্ষিত হই এবং এটা একটা সোসাইটির কাজে লাগে, যেহেতু উই আর দ্য পার্ট অফ দ্য সোসাইটি, একটা সমাজের অংশ। তো ছোট ছোট জায়গা থেকে তো বড় কোনো কিছু সৃষ্টি হয়, তাই না? ছোট ছোট বিন্দু বিন্দু জলকণায় তো বড় সমুদ্রের সৃষ্টি হয়, বিন্দু বিন্দু তোমার কি বলে বালুকণা মিলিয়ে তো পুরা বালুর সমুদ্র বা মরুভূমির সৃষ্টি হয়। ব্যাপারগুলো এরকম, তুমি শিক্ষা নাও ফ্যামিলি থেকে, শিক্ষা নিয়ে একটা বড় বিশাল একটা কমিউনিটি, ব্রডার পার্সপেক্টিভে বিশাল কমিউনিটি, বিশাল সম্প্রদায় বা বিশাল সমাজের অন্তর্ভুক্ত হয়, এটাই বলছে এখানে। এডুকেশন বাই ডেফিনেশন ইজ প্রোগ্রেসিভ, এটা একটা প্রোগ্রেসিভ, এটা একটা মানে এগিয়ে চলমান, অ্যান্ড লিবারাল এবং উদার, and teaching us to respect human diversity and cultural and religious differences. আচ্ছা, if all of us practice this, আচ্ছা প্র্যাকটিস মানেটা আসলে অ্যাকচুয়ালি এস থাকার কথা, কিন্তু এখানে সি দিয়ে দিচ্ছে, কারণ সিটা এটা আমেরিকান ইংলিশে ভার্ব হিসেবে ইউজ করা যেতে করে আর কি এটা। তারপর দিস ভ্যালুস ইন লাইফ, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস, পৃথিবীতে অনেক হ্যাপিয়ার একটা প্লেস হয়ে যায়। এডুকেশন অলসো ফোস্টার্স, লালন পালন করে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই যে, and provides us a set of competencies including life skills that enable us to become competitive even in the most challenging circumstances, আমাদের কম্পিটিটিভ করে তোলে। এই যে, কারণ উই আর থিঙ্কিং লজিক্যালি, লজিক দিয়ে ভাবতেছি, আবেগ দিয়ে ভাবতেছি না, হ্যাঁ, বিবেক দিয়ে ভাবা লাগতেছে এই ব্যাপারটাগুলোতে, সেই কথা এখানে বলছে। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিশিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার, সৌন্দর্য এবং পরিবেশের যে বাউন্টিস, অনেক যে সীমাহীন কি বলে, হ্যাঁ, গুপ্তধন আমাদেরকে দিছে, এটাকে প্রশংসা করতে আমাদের উদ্বুদ্ধ করে। তারপরে দেখি স্কুল হাউএভার ইজ নট দ্য ওয়ানলি প্লেস হোয়ার আ চাইল্ড গেটস এডুকেশন, শিক্ষা একমাত্র, মানে স্কুলটা একমাত্র জায়গা না যেখানে একটা বাচ্চা কি বলে শিক্ষা লাভ করে। বাংলা পোয়েমস টেলস আস নেচার দ্যাট কুড বি আওয়ার বেস্ট টিচার, হ্যাঁ, প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক, মানুষ প্রকৃতি থেকেই শিখে। এখন না হয় আমরা কি বলে এই জেনারেশন বা এই মানুষের এখনকার সভ্য সমাজ আমরা কি করতে পারছি, আমরা স্কুল কলেজের থ্রুতে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে, কিন্তু আগে কি ছিল, আগে কি এরকম প্রতিষ্ঠান ছিল? তখন কি আগে ভালো মানুষ ছিল না? ছিল তো। তো মানুষ কোত্থেকে শিক্ষা গ্রহণ করছে? নেচার, ফ্রম নেচার। তো নেচার ইজ দ্য বেস্ট টিচার, এরকম। তো হিয়ার দ্য কাপল অফ লাইন্স ফ্রম দ্য পোয়েমস ইন ইংলিশ ট্রান্সলেশন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আকাশ সময় শিক্ষা দিলে উদার হতে বাইরে, আকাশ শিক্ষা দিচ্ছে উদার হইতে, আকাশ যেরকম বড় বিশাল, আকাশ শিক্ষা দেয় আমাকে আকাশের মতো বিশাল, বিশালতার মালিক হইতে, মনটা এরকম বিশাল হইতে হবে, সংকীর্ণ, ন্যারো মাইন্ডেড না, থিঙ্ক বিগ। তারপরে দিচ্ছে উইন হ্যাজ, বায়ু আমার শিক্ষা দেয় উদার, পরিশ্রমী হইতে, দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস। তারপর ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, philosopher and guide, we can learn lessons about life that combined with what schools teaches us will prepare for the future. এই যে স্কুল যেটা শেখায় এবং এই শিক্ষাটা কার জন্য, ভবিষ্যতের জন্য, মানুষ হিসেবে যেন আমি ইয়ে করতে পারি। তো এখানে দেখি হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটা তোমার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, দেখতে আমরা পারছি টু পুট আপ দ্য ফাংশন অফ এডুকেশন ইন আওয়ার লাইফ, এটাই হবে। সরাসরি উল্লেখ করা ছিল। গুড টিচারের কথা এখানে ওইরকম কিছু বলা নাই। শো পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস অফ এডুকেশন, পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্টসের কথা বলছে এখানে। তারপর টু শো দ্য নেচার ক্যান বি আওয়ার টিচার অ্যান্ড ফিলোসফার, না বিষয় না, তাহলে প্রথমটাই হবে টু পুট আপ দ্য ফাংশনস অফ এডুকেশন ইন আওয়ার লাইফ। দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, এটা সিনোনিমসটা কি হইতে পারে, হারমোনি তো ঐক্য, এটা বিপরীত শব্দ পিস, বিপরীত শব্দ স্ট্রাগল তো না, ডিসকর্ড, দ্বন্দ্ব। তাহলে এখানে কত নাম্বার হবে, এটা নাম্বার 4, 4 নাম্বারটা এখানে এটা উত্তর হয়ে যাবে। তারপরে দেখি টু ডিসাইড থিংস র্যাশনালি, র্যাশনালি মানে যৌক্তিকভাবে, লজিক্যালি কোনো কিছু, তাহলে এটা কি হতে পারে, টু জাজ থিং রিজনেবলি, হ্যাঁ, অ্যান্ড মেক ওয়াইজ ডিসিশন, সেটা যৌক্তিকভাবে কোনো কিছু ভেবে সেটার ওয়াইজ ডিসিশন নাও, ডিসিশন যেন ওয়ার্কআউট করে। নিলাম যৌক্তিকভাবে কোনো কিছু ভাবলাম, চিন্তা করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু সিদ্ধান্তের পরে দেখা যাচ্ছে ওয়ার্কআউট করছে না, সো এটা ব্যাকফায়ার করলো, খুব ক্ষতিকর, এটা কিন্তু হয় না এই ব্যাপারটা। তো এটাই বলছে
সাকসেসফুল হওয়া লাগবে, একটা সিদ্ধান্ত নিব যৌক্তিকভাবে এবং সাকসেসফুল হতে, টু জাস্ট থিংস রিজনেবলি অ্যান্ড মেক ওয়াইজ ডিসিশন। তারপর টু টেক এন ইমপ্লজিবল, এই অ্যাটিটিউড তো এরকম কোনো কিছু নাই এখানে বলা, ডিবেটিং পাওয়ার না, তো জাজ দ্য থিংস ইন্ডিপেন্ডেন্টলি নো। তাহলে একটা মাঠে হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট এডুকেশন, শিক্ষা নিয়ে সত্যি কোনটা? ইট গিভস আস ফ্রিডম টু পোটেন্সিয়াল টু গেট ফুললি ডেভেলপড, ইট অনলি প্রোভাইডস আস উইথ কালচার অ্যান্ড রিলিজিয়াস কনফ্রন্টেশন, তারপর হচ্ছে ইট টিচেস আস টু রেসপেক্ট অল পিপল ইম্পারেটিভলি, ইট ক্রিয়েটস হিউম্যান ভ্যারিয়েশন। কী সৃষ্টি করে হ্যাঁ শিক্ষাটা? এটা ডি নাম্বারটা কী হয়ে যাচ্ছে? এটার ডি নাম্বার উত্তরটা প্রথমটাই হয়ে যাচ্ছে, ইট গিভস আস ফ্রিডম, এটা আমাদের ফ্রিডম দেয় টু আওয়ার পটেন্সিয়াল অ্যান্ড টু গেট ফুললি ডেভেলপড। হ্যাঁ ওকে, ডি নাম্বার। তারপরে দেখি পরেরটা, পরেরটা কী দেওয়া আছে দেখতে পাচ্ছি, উইচ ইজ সিমিলার টু দ্য ওয়ার্ড এক্সপান্ড। এক্সপান্ড মানে কি? সম্প্রসারণ করা, বাড়ানো আর কি। তো যদি বাড়ানোর কথা বলি তাহলে এটা তো এক্সটেন্ডই হবে, এরোট বা কন্ডেন্স তো সংক্ষিপ্ত, কন্ডেন্স করে ফেলা, মার বাধা দেওয়া এরকম কোনো কিছু না। তারপর ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, হেয়ার আওয়ার, এই যে দেখো বলছিলাম না গ্রামার টাইপের প্রশ্ন আসতে পারে। তো ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস, আচ্ছা কথা প্রথম হচ্ছে আওয়ার শার্পেন্স, ইট শার্পেন্স হোয়াট, কি শার্পেন করে? আওয়ার ইন্টেলেক্ট। তো ইন্টেলেক্ট শব্দ একটা নাউন, তো নাউনকে মডিফাই করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে আওয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ এখানে, এটা ইটস নট এ প্রনাউন, এটা একটা নাউন না, এটা একটা অ্যাডভার্ব না, এটা আসলে এখানে আওয়ারটা আসলে কি হবে? পজিটিভ প্রনাউন না, পজিটিভ অ্যাডজেক্টিভ হওয়া উচিত ছিল, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আওয়ারটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ ইন্টেলেক্ট এখানে একটা নাউন। ইট শার্পেন্স হোয়াট, কি শার্পেন করে? আমাদের ধীশক্তিটাকে, আমার চিন্তা চেতনাকে ইয়ে করে। তাহলে আওয়ারটাকে, আওয়ার একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ প্রনাউনটা কি হবে? পজিটিভ প্রনাউন হচ্ছে আওয়ার্স, মনে থাকবে? তাহলে আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ দিস ইজ ফলোড বাই নাউন, এটা নাউনের আগে বসে। আর আওয়ার্সটা কি হবে? ধর আওয়ার স্কুল, আওয়ার কান্ট্রি ইজ এ স্মল কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রিকে আমি একটা শব্দ কি বলতে পারি? আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি, আওয়ার্স মানে হচ্ছে আওয়ার কান্ট্রি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, খেয়াল রাখো। ওকে, তারপরে দেখি আমরা জি নাম্বার কি আছে? দ্য ওয়ার্ড বাউন্টি। তো বাউন্টি মানে কি বলতে পারি? বাউন্টি মানে হচ্ছে তোমার গিফট। ওকে, বাউন্টি এটা মানে কি? এটা মানে হচ্ছে গিফট। ফ্রুগালটি না, ডোনেশন বা রেস এরকম কোনো কিছুই না। আচ্ছা, তারপরে ডিউ টু আওয়ার ডেভেলপড রিজনেবল পাওয়ার অ্যান্ড অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস অফ লাইফ উই বিকাম পাওয়ারফুল ইন সোসাইটি। তারপর হচ্ছে ক্যান বিকাম হাইলি এডুকেটেড, বিকাম ক্রিয়েটিভ ইন সোশ্যাল লাইফ, বিকাম রিচ অ্যান্ড হ্যাপি। কোনটা? শিক্ষা নিয়ে তোমার এখানে কি কথাটা এখানে বলা আছে? ক্রিয়েটিভিটির কথা বলছিল, এটা ক্রিয়েটিভ ইন সোশ্যাল ইন লাইফ, তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? নাম্বার 3, এইচ। তারপরে অ্যাবিলিটিস টু জাজ থিংস প্রপারলি অ্যান্ড মেক দ্য রাইট ডিসিশন আর দ্য প্রোডাক্টস অফ কিসের? এগুলো কিসের প্রোডাক্ট? কালচারাল ইনহেরিটেন্স, মিনিংফুল লাইফ, গুড এডুকেশন, নাকি পার্টস স্ট্রিংস? কোনটা? এটা অবশ্যই তোমার গুড এডুকেশন, ভালো শিক্ষার এগুলো হচ্ছে ফলাফল। তারপরে দেখি আমরা হোয়াট ইফেক্টস ডাজ এডুকেশন হ্যাভ অন আস, কোন প্রভাবটা আমাদের উপরে আছে? আওয়ার হিডেন ট্যালেন্টস ডু নট ফ্লারিশ, তা তো না। আওয়ার স্পিরিট টু গ্রো ইন্টেলেকচুয়ালি ইজ হিন্ডার্ড, বাধাপ্রাপ্ত হয় না। তারপরে দেখি আওয়ার ইন্টেলেক্ট গেটস মোর অ্যাকিউট অ্যান্ড ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস বিকাম ডেভেলপ। তারপর হচ্ছে আওয়ার রিজনিং পাওয়ার গ্র্যাজুয়ালি বিকামস ডাল তো হয়ই না, উল্টে তাহলে কোনটা হবে? 3 নাম্বারটা হবে এটা। এই তো, তাহলে এই ছিল তোমার সিনথেসিসের আন্ডারে এমসিকিউগুলো। তারপর এসিকিউগুলো, হোয়াট ডাজ এডুকেশন ডু টু আস, কি করে এডুকেশন, কি করে? তাহলে ডাজ যেহেতু আছে, টেন্স খেয়াল রাখা লাগবে। ইকুইপস, আমাদেরকে কম্পিটেন্ট করে তোলে, যোগ্য করে তোলে, সক্ষম করে তোলে। উইথ নলেজ অ্যান্ড সেট অফ অ্যাবিলিটিস টু ওয়ার্ক মিনিংফুলি ইন লাইফ, ইট গিভস এস অ্যাবিলিটি, সরাসরি প্যাসেজ থেকে দেওয়া আছে। তারপর এডুকেশন বাই ডেফিনেশন ইজ এ প্রোগ্রেসিভ, হ্যাঁ, অ্যান্ড লিবারেল, এটা একটু উদার। এটা ব্যাপারটা কি? প্রোগ্রেসিভ, রক্ষণশীল না, উদার আর কি, এটা বাস্তববাদী এরকম কিছু। ওকে, চলো তারপর দেখি হাউ ক্যান নেচার বি আওয়ার টিচার, কিভাবে নেচার আমাদের শিক্ষক হইতে পারে। এটা তোমার একটা ওপিনিয়ন টাইপের, সো নিজের মতো করে বানায় লিখতে হবে। এটা কিভাবে করে? প্যাসেজ থেকে সরাসরি আমি লাইন নিয়ে করতে পারবো, নট লাইক দ্যাট। নেচার ক্যান টিচ আস ভ্যালুয়েবল অ্যান্ড লেসন, লাইফ লেসন, জীবনমুখী শিক্ষা। ফর এক্সাম্পল, এই যে কবিতাটা যেটা, আকাশ আমাকে উদার হতে শিক্ষা দেয়, বায়ু কী করে, বাতাস কী করে, আমাকে কর্মী হবার মন্ত্র দেয় আর কি, এটা যে আমাকে ইন্ডাস্ট্রিয়াস হইতে হবে। এটি তো উল্লেখ করা ছিল এখানে, তো সেভাবে তুমি এখানে উল্লেখ বললা এটাতে। বাই অবজার্ভিং নেচার উই ক্যান লার্ন পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়ী হইতে পারি, পেশেন্স, ধৈর্যশীল হইতে পারি, অ্যান্ড হারমোনি হুইচ আর দ্য লেসন্স টট ইন স্কুল, যেগুলো স্কুলে শেখানো হয় আর। এটা হচ্ছে আরেকটা অর দিয়ে দিছে, উপরেরটাও করতে পারো, এটি মেইন থিমটাও এখানেই। তারপরে
হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন সোশ্যালাইজেশন? সামাজিকীকরণের মধ্যে শিক্ষার ভূমিকাটা কি? শিক্ষার ভূমিকাটা কি? তো এখানে এটা বর্ণনা করছে এখানে তাদের মতো, ইন্ডিভিজুয়ালস ডেভেলপ এ সেন্স অফ বিলঙ্গিং স্টার্টিং ফ্রম দ্য ক্লাসরুম এক্সটেন্ডিং টু দ্য কমিউনিটি অ্যান্ড নেশন। এই যে শুরু হয় ক্লাসরুম থেকে, তারপরে এটা ব্যাপ্তিকাল, এটা কোন পর্যন্ত যায়? একটা দেশ, একটা সমাজ, সমাজ, দেশ, পুরো পৃথিবী ওরকম। তাহলে ইট প্রিপেয়ার্স চিলড্রেন টু বি অ্যাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি অ্যান্ড কন্ট্রিবিউট টু ইটস ওয়েলফেয়ার। তোমার সোসাইটির পার্ট করে, সোসাইটির অ্যাক্টিভ মেম্বার করে, তারপর সোসাইটির উন্নতি করে। সোসাইটির উন্নতি হলে তোমার দেশের উন্নতি হবে, দেশের উন্নতি হলে পৃথিবীর উন্নতি হবে। এই তারপরে হাউ উইল দ্য ওয়ার্ল্ড বিকাম এ মাচ হ্যাপিয়ার প্লেস? কিভাবে একটা অধিকতর হ্যাপিয়ার প্লেস হইতে পারে? এডুকেশন বিং ইনহারেন্টলি প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল। তারপরে মেন ইয়েটা কি? এডুকেশন টিচার, শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়, হ্যাঁ, টিচার্স টু রেসপেক্ট হিউম্যান ভ্যারাইটি, মানুষের যে বৈচিত্র্যতা আছে সেটাকে শ্রদ্ধা করতে শিক্ষা দেয়। কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স, যে কোনো ধরনের, কারণ মেনি মেন্স, নানামণি নানামত, অনেক ক্যাস্ট অ্যান্ড ক্রিডসের, অনেক রিলিজিয়ন্সের, অনেক থিঙ্কিংসের, অনেক থটসের, ডিফারেন্ট ক্যাস্ট অ্যান্ড ক্রিডস, যে কোনো ধরনের মানুষ থাকতে পারে। তো সবাই প্রপার রেসপেক্ট দিয়ে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হলে আসলে নিজের শ্রদ্ধা পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না আর কি। তো অল অফ আস উইল প্র্যাকটিস দিস ভ্যালুজ ইন লাইফ, দ্য ওয়ার্ল্ড উইল বিকাম, এই প্র্যাকটিস পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং নিজে সহনশীল হয়, এই দুইটা কোয়ালিটি যদি কার মানুষের মধ্যে ইনস্টিল থাকে, তো এটা থেকে আউটপুট অবশ্যই ভালো কোনো কিছু হবে, এবং আউটপুট ভালো আসা মানে পুরো পৃথিবী একটা হ্যাপিয়ার প্লেস হওয়া। তারপরে দেখি 3 নম্বর যে প্যাসেজটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রিমস, স্বপ্ন মানুষকে, ফিলোসফার্স থেকে হাজার বছর ধরে কি করতেছে, তোমার ফ্যাসিনেশন করেছে, মুগ্ধ করেছে। কিন্তু রিসেন্টলি ড্রিমস হ্যাভ বিন সাবজেক্টেড ইম্পারিক রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, বৈজ্ঞানিক গবেষণা রিসেন্টলি অন্তর্ভুক্ত, আগে হয় নাই আর কি এটা। Chances that you have been often found yourself puzzling over the content of a dream, or perhaps you have dreamed why you dream at all. মানুষ আসলেই এখনো কনফিউজড, কেন মানুষ স্বপ্ন দেখে, কি কারণে, এটার মানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা মানুষ এখনো খুঁজে পায়নি। বাট মানুষ তো দেখে, তুমি তো দেখি, কেন দেখি? তোমাকে কেউ জিজ্ঞেস, তুমি কেন স্বপ্ন দেখো? অনেক স্বপ্ন আমরা দেখি রাতের বেলা, কিন্তু সেটা সকালে ওইটার মনে থাকে না। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে মনের অগোচরে, আমি মনে করতেছি যে কি জানি দেখছি, কিন্তু মুখে এক্সপ্রেস করতে পারতেছি না। ইউ ক্যানট মেক ওয়ার্ডস, এটা হোয়াটসঅ্যাপে এক্সপ্রেস করতে পারতেছে না। তো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, আর পিছনে রিজনটা কি, কারণটা কি? তো সেটা সায়েন্টিফিক গবেষণার একটা ব্যাপার, এখন রিসেন্টলি হয়ে গেছে এটা। আগে চিন্তা করতো না মানুষ, এটা ভাবতেছে, ফ্যান্টাসিতে থাকে মানুষ, কল্পনায় থাকলে তো অনেক কিছুই ভাবতে পারে। তো না, এখন দেখা যাচ্ছে মানুষের এটা তারপর লাইফে ইম্প্যাক্ট করতেছে, তার ডে টু ডে লাইফে তার ইম্প্যাক্ট করতেছে বা পড়তেছে। তো হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস, সেই কথাটা এখানে উল্লেখ করা আছে, স্বপ্নের কথা। প্রথমত, লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ এ ড্রিম? স্বপ্ন কি? ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস, ইমোশনস দ্যাট এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ। ঘুমের মধ্যে কোনো ছবি, কোনো চিন্তা ভাবনা বা আবেগ, এগুলো যখন তুমি এক্সপিরিয়েন্স করো, তো সেটার একটা কম্বো, এটা কম্বো একটা প্যাকেজ এরকম বলতে পারো। সেটা কোনটা? সেটা হচ্ছে একটা ড্রিম। আচ্ছা, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, very vague, filled with joyful emotions, frightening images, focused or understandable, unclear or confusing. স্বপ্ন এই এতগুলো ধরনের কিছু হয়তো হইতে পারে। এটা ভিভিড হইতে পারে, অনেক ক্লিয়ার হইতে পারে, হ্যাঁ। তো খুবই অস্পষ্ট হইতে পারে, খুবই ক্লিয়ার হইতে পারে। মানে কেউ যেন আমাকে ডাকছিল, স্বপ্নের মধ্যে দেখতেছি, কে ডাকছিল ওই মুখটা আমি মনে করতে পারতেছি না। তো সেটাই করছিল, কিছু একটা, কিছু কাজ করছিল, ডাকছিল আমাকে, বা আমাকে বলছিল তুমি এখানে বসো, কে বলছে যে, এটা মনে করতে পারতেছে না। ওই যে ওই যাচ্ছে এগুলো, ভেরি ভ্যাগ, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, অনেক আনন্দদায়ক ইমোশনস দিয়ে, অথবা ভয় নিয়ে, অথবা ফোকাসড, অথবা আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার আর কনফিউজিং, অস্পষ্টতা এবং পুরা কনফিউজিংয়ে পরিপূর্ণ। বুঝতে পারছি না কি দেখছিলাম, কেন দেখছিলাম, পুরো কনফিউশন। ইউ আর ইন এ ফিক্স, ইউ আর ইন হট ওয়াটার, ইউ ক্যান নট সেন্স হোয়াট ইউ উইল ডু অন দ্যাট মোমেন্ট। তো হোয়াই ডু ইউ ড্রিম? আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ? স্বপ্ন কি পারপাসটা সার্ভ করে? While many theories have been proposed about the reasons and function of dreams, no consensus has emerged. অনেক থিওরি বা অনেক তত্ত্ব বা অনেক পয়েন্ট অফ ভিউ শেয়ার করা হয়েছে অ্যাবাউট ড্রিমস, বাট কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। ওকে, তারপর কনসিডারিং the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. এখনও বিজ্ঞানীরা স্বপ্নের যে পারপাসটা, উদ্দেশ্যটা কি, এটা এখনও শর্ট আউট করতে পারেনি, এবং দ্যাটস ওয়াই পুরো ব্যাপারটা একটা ব্যাফলিং, পারপ্লেক্সিং, এটা হতবুদ্ধিকর, এটা কি বলা যায়, তুমি এটাকে মানে বিভ্রান্তিকর এরকম বলতে পারো এটা চাইলে। ওকে,
However, যাই হোক, it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself. যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনও চেষ্টা করতেছে আনরেভেল করতে, প্রকাশ করতে, হ্যাঁ, উদ্ঘাটন করতে দ্য এক্সাক্ট পারপাস, সঠিক একটা উদ্দেশ্য অ্যান্ড ফাংশন এবং কাজ অফ স্লিপ, ঘুমের, ডিউরিং ইটসেলফ এবং এটার। তারপর দেখি সাম রিসার্চার্স সাজেস্টেড, কিছু গবেষক সাজেস্ট করলো যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্ন কোনো সত্যিকার পারপাস সার্ভ করে না, while others believe that অন্য একটা রিসার্চার্স টিম বা স্কুল অফ রিসার্চার্স এটা থিঙ্ক করলো যে ইট ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল ওয়েলবিং, এটা মানসিক, আবেগীয় এবং শারীরিক ভালোর জন্য এটা খুবই দরকারি স্বপ্ন দেখাটা। তো কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালাইটিক, শব্দটা গুরুত্বপূর্ণ, সাইকো মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষক, পার্সপেক্টিভ, সিগমন্ড ফ্রয়েডস বললো, সিগমন্ড ফ্রয়েড বিখ্যাত থিওরি আছে অফ ড্রিমস সাজেস্ট দ্যাট ড্রিমস আর দ্য রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস অ্যান্ড মোটিভেশনস। এটা একটা সমষ্টি, রিপ্রেজেন্টেশন, প্রদর্শনী, কিসের? সাবকনশিয়াস ডিজায়ার, অবচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা এবং মোটিভেশন এবং প্রেরণার। According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. তো মানুষের এটা কি অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, এটা মানে হচ্ছে ইনবিল্ট ব্যাপার স্যাপার। তো মানুষ কী করে, সব শিক্ষিত মানে স্বপ্নের কনটেক্সটে এটা কী করে, মানুষ চেপেই রেখে নিজের ভিতরে চেপে রাখে, কারণ দ্যাটস ওয়াই, এই কারণে মানুষ সৃষ্টির সেরা জীব, এই কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে ডিফারেন্ট, অন্যান্য প্রাণী থেকে সর্বোচ্চ উঁচু স্তরে আছে আর কি। তো সে যখন এগুলো পেয়ে চাপিয়ে রাখে কনসিয়াসলি, তো এইগুলা কী হয়, চাপিয়ে রাখাগুলাই রাতের বেলা সে স্বপ্নের মধ্যে আর কি দেখে। তো সিগমন্ড ফ্রয়েডের থিওরি অনুযায়ী আসলে এই কথাবার্তা। while these thoughts are not consciously expressed, যখন এই যে থটগুলা সচেতনভাবে এক্সপ্রেস করা হয় না, they find their way into awareness via dreams, এই যে এগুলো তার পথ খুঁজে পায় স্বপ্নের মাধ্যমে। তারপরে দেখি ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা বা বর্ণনা, স্বপ্নের ব্যাখ্যা বা বর্ণনা বইতে ফ্রয়েড রোড দ্য ড্রিমস আর ডিসগাইজ ফুলফিলমেন্টস অফ প্রিফ্রেসড উইশেস। তো ড্রিমসগুলো কি হচ্ছে, ছদ্মবেশী একটা পরিপূর্ণতা, কিসের? প্রিপ্রেসড উইশেস, এই যে আমি যেসব উইশগুলো আমি চাপিয়ে রাখতেছি নিজের মধ্যে, প্রত্যেকটা মানুষ অ্যাগ্রেসিভনেস অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টে ড্রাইভেন, তারই তো এই যে আমি চাপিয়ে রাখতেছি মনের মধ্যে, এই যে মনের মধ্যে চাপিয়ে রাখাটার এটা একটা ছদ্মবেশী পরিপূর্ণতা, চাপিয়ে রাখতেছি কদিন চাপতে রাখতে এটা রাতের বেলা স্বপ্নের থ্রুতে ট্রান্সমিটেড হয়, এই কথাই এখানে আর কি বলবো। তারপরে বলছে ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিমস ইন্টারপ্রিটেশন, স্বপ্নের ব্যাখ্যা এটা জনপ্রিয়। Following his paths, many theorists came up with their own ideas about dreams. তারপর তার এই প্যাথকে ফলো করে, যেহেতু সিগমন্ড ফ্রয়েড স্বপ্নের একটা মানে কি বলে পুরো ফিগারেটিভ একটা থিঙ্কিং হয়তো কিছুটা একটা দিছে, তো সেটা গো থ্রু করে সেটাকে মানে কি বলে ওইটাকে ফলো করে ফুটস্টেপ, তার ফুটস্টেপকে ফলো করে অনেকে আরও স্বপ্নে কিছু ব্যাখ্যা দিছে। তো একটা অ্যাব্রিস্ট, একটা সংক্ষিপ্ত ড্রিমসের যে প্যাসেজটা আছে, সংক্ষিপ্ত একটা পার্ট, আর কিছু পার্ট ছিল। তো যাই হোক, হোয়াট ইজ ড্রিম, ড্রিমটা কি? এটা কি স্লিপ, হোয়াট উই এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, আওয়ার ইন্টেনশন অফ ফিউচার অ্যাক্টিভিটিস, অর হোয়াট উই ওয়ান্ট টু বি, এটা কোনটা হইতে পারে? এটা আমাদের স্বপ্নে কি দেখি, স্বপ্নের মধ্যে আমরা যেটা দেখি যে হোয়াট ইজ ড্রিম, স্বপ্নটা কি আসলে কি হইতে পারে এটাতে তাহলে হোয়াট উই এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে আমরা যেটা ইয়ে করি আর কি, এটা 2 নাম্বার। তারপর হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি? টু ফোকাস অন দ্য পারপাস অফ ড্রিমস, তারপর টু ডিসইন্টিগ্রেট ড্রিমস ফ্রম নাইটমেয়ার্স, নো, টু ডিফাইন ড্রিম অ্যান্ড ইটস পারপাস, টু গিভ আস আইডিয়া অ্যাবাউট ড্রিম। কী নিয়ে আসলে এটা পুরো প্যাসেজটা আসলে কী নিয়ে? টু ডিফাইন করা, ডিফাইন ড্রিম অ্যান্ড ইটস পারপাস, স্বপ্নকে ডিফাইন করা, সংজ্ঞায়িত করা এবং এটার উদ্দেশ্যটা কি সেটা আসলে আলোকপাত করা, সেটাকে বলা, বর্ণনা করা বা ব্যাখ্যা করাটা এখানে এটার কাজ আর কি এটা। তারপর চলে আসি সিতে, ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস, হু সাজেস্টেড, সত্যিকার কোনো পারপাস সার্ভ করে না, সাম ড্রিমার্স, সাম সেন্টস, সাম রিসার্চার্স, সাম ইন্টেলেকচুয়াল। রিসার্চারের কথা উল্লেখ করা আছে, গবেষকদের কথা এই প্যাসেজটার মধ্যে। আচ্ছা, তারপরে দেখি আমরা এটা দ্য ওয়ার্ড ব্যাফলিং মানে বিভ্রান্তিকর, ফ্রুটলেস তো না, এটা কম্প্রিহেন্সিভ উপলব্ধিকর না, কনক্রিট না, পারপ্লেক্সিং, ইয়েস এটাই সিনোনিমাস। ডি নাম্বার, ডি এর অ্যান্সার তোমার 3। তারপর ছিল ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগ, এটা কি হইতে পারে? এটা মারাত্মকভাবে দৃশ্যমান হইতে পারে অথবা খুবই অস্পষ্ট হইতে পারে, এটা বলছে। এটা ড্রিমস আর অলওয়েজ অবসিকিউর অ্যান্ড আনক্লিয়ার, অবসিকিউর মানে দুর্বোধ্য, আনক্লিয়ার তা তো এটা এরকম না, বরং এটা বিপরীত, এটা বিপরীত, তো এটা হয় নাই। তারপর ড্রিমস আর নেইদার ক্লিয়ারলি স্টেটেড নর এক্সপ্রেস ইন্টেন্সলি হতে পারে। তারপর ড্রিমস আর নেভার এক্সপ্লেন, না এটা তো হয় না, ইজিলি পারসিভ না, তাহলে অ্যান্সার কোনটা হবে? 2 নাম্বারটা, ড্রিমস ক্যান এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেগ, এটা
ভেগও হইতে পারে, এটা ক্লিয়ারলি স্টেটেড না, আবার এটা এক্সপ্রেস ইন্টেন্সলিও এটা ব্যাখ্যা করা নাই। তারপর সায়েন্স ইজ স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট রিজন অফ স্লিপ ইট সেলফ। ইয়াস, এটাই হওয়ার কথা। প্যাসেজের সাথে উল্লেখ করা ছিল ড্রিম বা কন্টেন্ট অফ ড্রিম বা পারপাস অফ ড্রিম, এরকম কিছু না, স্লিপের কথা বলছে, এটা বিজ্ঞান আনরেভেলিং করতেছে। আচ্ছা, না দাঁড়াও, স্টিল ইজ ট্রাইং টু ফাইন্ড এক্সাক্ট রিজন অফ ড্রিম, সরি স্লিপ না, সায়েন্স ইজ স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট দ্য এক্সাক্ট রিজন অফ ড্রিম, স্বপ্নের ব্যাখ্যা। 2 নাম্বারটা হবে এফ এর। ওকে, তারপর চলে যাই এফ, তারপর হচ্ছে জিএইচ। জিতে আছে ড্রিম সার্ভস টু ক্লিন আপ দ্য ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। আচ্ছা, ওই পার্টটুকু দেখা যাচ্ছে এখানে নাই। ড্রিমটিকে অনেকগুলোর সাথে তুলনা করছে, রেডিও সাউন্ডের সাথে তুলনা করতেছে। তারপর কম্পিউটার যেরকম আমরা রিফ্রেশ করি, কেন করি রিফ্রেশ, কেন করি? যাতে কম্পিউটার অ্যাক্টিভেশন, যাতে স্পিড আপটা হয়, স্পিডটা খুব ভালো হয়, এটাতে খুব পারফেক্টলি ওয়ার্কআউট করা যায়, কাজ করা যায় আর কি, তাই না? তেমনই মানুষের স্বপ্ন কেন দেখে? স্বপ্ন হচ্ছে এই কারণে দেখে, মানুষের মনে যে মানে কি বলে, মনে যে জঞ্জাল যেগুলো আছে, মনে যে খারাপ যে কোনো কিছু, সেই সব জঞ্জালগুলোকে সে দূর করে দেয়, যাতে করে মানুষ পুরোপুরি রিচার্জড হয়ে পরের দিন আবার নতুন উদ্যমে একটা দিন শুরু করতে পারে, নতুন উদ্যমে তার লাইফ শুরু করতে পারে। যেমনটা কম্পিউটারকে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কী হয়, এই কম্পিউটারটা আবার পরে কী হচ্ছে, আবার গিয়ার আপ হয়, তার স্পিডটা সব যেন কোনো ভালো করে ফাংশন করতে পারে। এটাই আর কি, দ্য ড্রিম সার্ভ দ্য ক্লিন আপ দ্য ক্লাটার ফ্রম দ্য আওয়ার মাইন্ড। এটা কি ইয়ে করে, ড্রিম রিফ্রেশেস দ্য মাইন্ড, রিমুভস দ্য মেন্টাল অ্যাগন। ইয়েস, এটাই হবে, ডিলস মেন্টাল প্রবলেমস লাইক রিমেন্স ইন দ্য মাইন্ড। ড্রিমস তো রিমেন, স্বপ্নে তো থাকে না, এটা তাহলে কী করে, এটা রিফ্রেশ করে, রিফ্রেশেস দ্য মাইন্ড। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাইজ, মানে ছদ্মবেশী। এটা ছদ্মবেশী প্যাসেজটার মধ্যে কি রিভিল, প্রকাশিত করা, জেনুইন, আনরিয়াল নাকি ম্যাস? অবশ্যই এটা ম্যাস, এটাই হওয়া উচিত। তারপরে যদি দেখি দ্য ওয়ার্ড কগনিটিভ, কগনিটিভটা কি, কোনো কিছু জেনে, কগনিজেন্সে থাকা, সচেতনভাবে জেনে শুনে কোনো কিছু, এটা দ্য মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, প্রসেস অফ এন্টারটেইনমেন্ট, কি গুড হেলথ, ডেভেলপিং থটস, প্রসেস অফ ডেভেলপিং থটস, এটাই হওয়া উচিত মনে হচ্ছে। 4 নম্বরে এটা উত্তরটা কি এরকম কি হওয়া উচিত না, 4 নাম্বার নাকি মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, মানসিক, হ্যাঁ মনের সাথে সম্পর্কিত কগনিটিভ, এটা হ্যাঁ, তাহলে 1 নাম্বারটাই হবে এটা, 4 নাম্বার না, প্রসেস অফ ডেভেলপিং থটস না, থটসের সাথে সম্পৃক্ত কিন্তু প্রসেসটা না, ওইটা না। তাহলে মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার যে এটা, মানসিক যে প্রক্রিয়াটা। হোয়াট ইজ সায়েন্স স্টিল আনরিভিলিং, বিজ্ঞান এখনও কি করতে পারে নাই, এখনও মানে এক্সপ্রেস করতে পারে নাই, বা এখনও প্রকাশ করতে পারে নাই, কোনটা? দ্য ফাংশন অফ স্লিপ, সরাসরি উল্লেখ করা ছিল প্যাসেজের মধ্যে, যে ঘুমের কাজটা কি, ব্রেনের না, উইকনেস না, হিউম্যান সেলের কোনো কিছুই না। তারপর হোয়াট ইজ ড্রিম, প্যাসেজে সরাসরি উল্লেখ করা ছিল, হোয়াই ডু ইউ ড্রিম, এটা দেখছো, ড্রিম ইজ কালেকশন অফ ইমেজেস, এটা প্যাসেজের ডেফিনেশনটা তখন চেঞ্জ করার মতো কিছু নাই। এটা ভিভিড হইতে পারে, ভ্যাগ হইতে পারে, জয়ফুল হইতে পারে, ফ্রাইটেনিং হতে পারে, লজিক্যাল অথবা কনফিউজিং, যে কোনো একটা হইতেই পারে। কেন স্বপ্ন দেখি? দ্য রিজন হোয়াই ড্রিম ইজ স্টিল আনসার্টিন, এটা এখনও অনিশ্চিত, as there is no scientific consensus, বৈজ্ঞানিক কোনো ঐকমত্য নাই। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that it is essential for, মোটামুটি প্যাসেজে যা ছিল সেই সরাসরি লাইনগুলো এখানে দিছে। What do you think, present tense, about how much science has been successful in interpreting dream? স্বপ্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে বর্ণনা বা ব্যাখ্যা। তুমি মনে করো কতটুকু বিজ্ঞান আগাইছে স্বপ্নকে ব্যাখ্যা করতে গিয়ে, দেখি আমরা বেশি আগাইছে না তো? আই থিঙ্ক সায়েন্স হ্যাজ মেড সিগনিফিক্যান্ট, পুরোপুরি আগায় নেই, বাট সিগনিফিক্যান্ট অ্যাপ্রোচ করছে কিন্তু এটা। প্রগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং ড্রিমস বাট নট fully explain their purpose and meaning. While psychological theories like Freud suggest that dreams reveal subconscious thought, অবচেতন চিন্তা ভাবনা, modern neuroscience suggests brain activity during sleep explore the functions. However, the exact role of dreams remains mystery. এটা এখনো মিস্টেরিয়াস, এখনো মানে এখনো কি রহস্যময়, এরকম কিছু একটা। Why are dreams now a subject to study? কেন ড্রিমস এখন একটা পড়ার পঠিত একটা বিষয় হয়ে গেছে? কারণ মানুষ এটাকে এখন এক্সপ্লোর করতে পারে না, কেন দেখে, রিয়েলস পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, এটা এখনো বের করতে পারে না। তো দেখছে মানুষ স্বপ্নকে স্টাডি করবে, গবেষণা করবে, পড়বে, এটা তো অবশ্যই খুব স্বাভাবিক। এখানে বলছে হিউম্যান বিং হ্যাভ বিন ড্রিমিং সিন্স দ্য ডন অফ দেয়ার লাইফস, জীবনের শুরু থেকে এরকম দেখতেছে। উই ফাইন্ড কন্টেন্ট আওয়ার ড্রিমস পাজলিং অ্যান্ড ওয়ান্ডার হোয়াই উই হ্যাভ ড্রিমড অ্যাট অল। প্যাসেজে উল্লেখ করা এইসব লাইন, বাট রিসার্চার্স স্টিল টুডে নট এবল টু কাম টু এ কনসেনসাস, একটা ঐক্যমতে আসতে পারি নাই পারপাস অ্যান্ড function of dreams. So dreams have occupied a significant position in the field of research. So that's why dreams are now important subject to study. এখনো বের করতে পারেনি রিয়েল কি পারপাসটা সার্ভ করতেছে।
তো আনটিল এটা রিয়েল পারপাসগুলো খুঁজে বের করতে পারবেন ততদিন পর্যন্ত এটা একটা ম্যাটার অফ সাবজেক্ট হয়েই থাকবে। তারপর হোয়াই ডু ইউ থিঙ্ক ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স? কেন তুমি মনে করো এটা মুগ্ধ করেছে দার্শনিকদের? কারণ এটা তুমি কোনো কিছু দিয়ে তুমি এটা এক্সপ্রেস করতে পারতেছো না। অন্য যে কোনো কিছু তুমি সংজ্ঞায়িত করতে পারতেছো। ইউ ক্যান মেক ওয়ার্ডস, শব্দ দিয়ে কিছু বলতে পারতেছো। ইউ ক্যান এক্সপ্রেস উইথ ওয়ার্ডস। তুমি এক্সপ্রেস করতে পারতেছো উইথ ওয়ার্ডস দিয়ে। কিন্তু স্বপ্ন একেকজন একেকভাবে বলতেছে। একেকজন তার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে। তো এটা কনক্রিট কোনো এভিডেন্স দিয়ে এটা যে একটা ঐকমত্যে আসা যাবে ওরকম করতে পারতেছে না কেউই। অনেকগুলো গ্রুপে ভাগ হয়ে গেছে। তো এটাও ফিলোসফার্সদেরকে একটু আকৃষ্ট করছে। যেহেতু দার্শনিকরা তার পয়েন্ট অফ ভিউ অনেক ডাইভার্সিফাইড ওয়েতে তারা এক্সপ্রেস করে। তো দ্যাটস এটা মুগ্ধ করেছে। আরে একেকজন দেখা যায় একেকটা ভাবে বলতেছে। তবে কেউ একটা আরেকটা পার্টকে কখনো নাকচ করে দিচ্ছে না। মানে একটা গ্রুপ অফ পিপল বা একটা গ্রুপ অফ রিসার্চার আরেকটা গ্রুপ অফ পিপল নাকচ করতেছে না। তোমারটা হয়ই না এরকম কিছু না। তো একেকজন একেকভাবে তার মানে কি? একেকজন একেকভাবে এটা প্রকাশ করতেছে এবং দেখা যাচ্ছে মিলতেছে। দ্যাট মিনস এটা অনেক ভ্যাস্ট, অনেক বিশাল একটা ব্যাপার। কারণ যে যেটা বলতেছে সেটাই হচ্ছে, সেটাই কেউ কাউকে রিফিউট করতে পারতেছে না। তো যেটা এক্সিস্ট করতেছে, থাকতেছে, তার মানে এটা আরও হয়তো অনেক বড় হইতে পারে। তো বড় হওয়ার কারণে এটা নিয়ে আরও অনেক কথা বলা যেতে পারে। তো গবেষকরা বা ফিলোসোফার, দার্শনিকের একটা টপিক হইতে পারে। তো এখানে তাকে বেশি আকৃষ্ট করছে। কিন্তু সে যেটাই বলতেছে সেটাই হচ্ছে আরকি এটা। ওই কনটেক্সট আরকি। তাহলে ড্রিমস আর ফ্যাসিনেটেড ফিলোসোফার্স বিকজ দে রিভিল মিস্টেরিয়াস, এই যে মিস্টেরিয়াস এটা পুরোটা। তুমি এটা করতে মিস্টেরিয়াস and often symbolic aspects of human thought. Since ancient times, people have sought meaning of dreams, believing might offer insights into the future, the subconscious mind, and even deeper reality beyond everyday life. Acha, therefore dreams have really fascinated philosophers thousands of years because they are in a fix and perplexed about the contents. তারাও perplexed, হতবুদ্ধিকর, তারা বুঝতেছে না যে কি আসলে এটা। যেটা বলতেছে সেটাই হচ্ছে আর কি এটা। এই কারণে তারা আর বেশি আগ্রহী। কারণ যেহেতু একজনকে রিফিউট করতে পারতেছে না, তার মানে এটা নিয়ে গো থ্রু করা যেতেই পারে, চালা যেতেই পারে। তার মানে এটা আকৃষ্ট না হলে তো আর এটা গবেষণা করা যাবে না। ইউ ক্যানট মেক ইট এ ম্যাটার অফ সাবজেক্ট। ড্রিমস ফাংশন এটা ভার্ব কিন্তু অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি। সাইকো মানে হচ্ছে মন, আর থেরাপি মানে হচ্ছে মনের ঔষধ হিসেবে করে। ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। ইয়েস, কি বলছে? আই ডু এগ্রি উইথ দ্য ভিউ বিকজ ড্রিমস আর নট মিনিংলেস। স্বপ্ন অর্থপূর্ণ নয় এরকম কিছু না, তার মানে অর্থ আছে। ডিউরিং স্লিপ উই কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়া, নতুন আইডিয়া সৃষ্টি করে, আইডিয়া জেনারেট করে, আইডিয়েশন করে। ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল ইমোশনাল। শর্ট প্যাসেজের কথাবার্তা ড্রিমস হবে। এই যে সরাসরি প্যাসেজের একটা লাইন ছিল, disgrace fulfillments or repressed wishes. Moreover, dreams serve to clean up clutter from our mind and refresh the mind for the next day. যেমনটা কম্পিউটার করে আর কি, রিফ্রেশ করলে। তারপরে গুরুত্বপূর্ণ প্যাসেজ কোনটা আমি দেখতে পাচ্ছি? ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স। এই যে আওয়ার্স মনে আছে, একটু আগে দেখাইছিলাম। আওয়ার ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই আওয়ার্স মানে কি? আওয়ার সোসাইটি। এটা কিন্তু একটা কি পজিটিভ প্রনাউন কিন্তু এটা। তো একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী একটা সমাজে, হ্যাঁ, আমাদের মতো একটা সমাজে লিটল বয়েজ অ্যান্ড গার্লস আর ইভেন সেপারেট সেটস অফ টয়েস, আলাদা আলাদা ছোটো ছোটো বাচ্চাদের এবং ছেলেদেরকে মেয়েদেরকে আলাদা আলাদা খেলনা দেওয়া হয়। ছেলেদেরকে যেখানে টয়েস দেওয়া হয়, গাড়ি, বন্দুক, ফুটবল ইত্যাদি, গার্লসদেরকে দেওয়া হয় ডলস, বার্বি ডল, ডলস হাউস বা ছোটো ছোটো ক্রোকারিস। অ্যাজামশনটা কি, ধারণাটা কি বা নশনটা কি? বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ ভিগার, ছেলেরা সক্রিয় এবং অনেক শক্তি সামর্থ্যপূর্ণ। বাট গার্লস আর নেইভ অ্যান্ড ল্যাক দ্য ইন্টেলিজেন্স আর এনার্জি টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্টস। আর মেয়েরা কি আসলে নেইভ, খুবই বোকাশোকা, কোনো থিঙ্ক আপ করতে পারে না, কোনো ক্রিয়েটিভিটি নাই, এরকম এই কথাটা বলছি। এটা নাকি অ্যাজামশন ছিল। তারপরে দিস ফলস অ্যাজামশন, এই অ্যাজামশনটা হ্যাজ বিন শ্যাটার্ড, বিচ্ছিন্ন হয়ে গেছে প্লেন্টি অফ টাইম, অনেকবার, ইন দ্য রিসেন্ট ডিকেড, সাম্প্রতিক দশকগুলোতে, অ্যাজ গার্লস বিগেন টু শো দেয়ার পাওয়ার, উইমেন বিগেন কম্পিটিং উইথ ম্যান ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ। যখন মহিলারা কি করতে পারছে, তাদের শক্তি দেখাইতে পারছে এবং পুরুষের সাথে ফাইট করে অনেক জায়গায় বিজয়ী হয়েছে, তখন আর কি ওই অ্যাজামশনটা দূর হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। ইট হ্যাজ বিন কনক্লুসিভলি প্রুভ রং মোস্ট রিসেন্টলি বাই দ্য গার্লস অফ কালসিন্দুর একটা জায়গা, একটা গ্রাম, ধোবাউড়া উপজেলার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের। দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম। ভিলেজার গ্রামবাসীদের ইনকামটা অনেক কম, কিন্তু তারা হার্ড ওয়ার্কিং। ইভেন এ ফিউ ইয়ার্স এগো দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, কোনো ইলেকট্রিসিটি ছিল না গ্রামের মধ্যে। বাট সাম গার্লস হ্যাভ ইলিউমিনেটেড দ্য ভিলেজ, কিন্তু কিছু বালিকারা ওই গ্রামটাকে আলোকিত করেছে দুইভাবে।
বিদ্যুৎ ছিল না, তার মানে এখন বিদ্যুৎ আসছে। আবার তাদের সাকসেস দিয়ে, তার সাকসেস স্টোরি দিয়ে নিজেরা আলোকিত হয়েছে, পুরো গ্রামকে আলোকিত করছে। তার মানে এটা কি হইতে পারে, লিটারালি আক্ষরিকভাবে আলোকিত হইতে পারে, আবার রূপকভাবে ম্যাটামরফিকভাবে এটা আলোকিত হইতে পারে, দুইভাবে হইতে পারে আর কি। যদি সেটাই বললো, ইন দ্য বিলিভ দ্যামসেলভস দ্যাট স্কিল ইন গেম অফ ফুটবল ভিলেজ হ্যাজ ইমার্জ এজ এ নাও ফুটবলার ফ্যাক্টরি হিসেবে অ্যান্ড সিম্বল অফ গার্ল পাওয়ার আর কি। অ্যাজ এ রিকগনিশন অফ দেয়ার সাকসেস দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট, সরকার দ্বারা এই গ্রামে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, আগে যেখানে ছিল না। এই তো পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এটা কি, টু শো দ্য পাওয়ার অফ দ্য মেলের কথা তো এখানে ওইভাবে বলা নাই, টু এক্সপ্লেইন দ্য স্কিলস অফ ফুটবল অফ দ্য ফিমেল, এটা নাকি টু ডিসক্রাইব দ্য স্কিলস অফ ফুটবল অফ দ্য মেল, না, টু হাইলাইট দ্য পাওয়ার অফ দ্য ফিমেল, কার কোনটা কি করতে পারে, হয়তো তাহলে 2 নাম্বার হবে, না হলে কত নাম্বার হবে, 2 বা 4 যে কোনো একটা হবেই হবে। তো কোনটা হইতে পারে এখানে, কাকে করতেছিল বলো, তাহলে এটা ফিমেল পাওয়ার, টু হাইলাইট দ্য পাওয়ার অফ ফিমেল, এটা স্কিলসের কথা না, পাওয়ার দেখানো কথা বলছে। ইন হুইচ পার্টিকুলার এরিয়া হ্যাভ দ্য গার্লস have a context এখানে বিগান দিছে, to compete in all areas of life, in almost all areas of life, in certain areas of life, in innumerable মানে কি, গণনাযোগ্য, তাহলে innumerable মানে হচ্ছে অগণনা, গণনা করা যায় না, তো বলা যাচ্ছে না আসলে, তার মানে ইন অলমোস্ট থাকা, অল এরিয়াস অফ লাইফ সরাসরি উল্লেখে ছিল। তারপর দিস ফলস অ্যাজাম্পশন হ্যাজ বিন শ্যাটার প্লেন্টি অফ টাইমস, হোয়াট ডাজ ইট ইমপ্লাই, তাহলে ফলস অ্যাজাম্পশনটা যেটা ছিল, কোনটা ছিল, যে গার্লস হ্যাভ প্রোভাইড দেয়ার পাওয়ার, এটা মানে কি বুঝাইছে, এটা এই ফলস অ্যাজাম্পশনটা শ্যাটার্ড হয়ে গেছে, যে মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি থাকা লাগবে, তাদের ক্রিয়েটিভিটি নাই, তারা উইকার অনেক বেশি, তো ওই ধারণাটা কি হয়ে গেছে, একদম বাতিল হয়ে গেছে। তো গার্লস হ্যাভ, বয়েজের কথা তো নাই, গার্লস হ্যাভ প্রুভ দেয়ার পাওয়ার, গার্লস হ্যাভ গেইন দেয়ার কারেজ, গার্লস হ্যাভ লস্ট দেয়ার ভিগার, না, 2 নাম্বারটাই হবে, গার্লস হ্যাভ প্রুভ দেয়ার পাওয়ার যখন প্রুভ করতে পারছে তখন এরকম হইল আর কি। এটা তারপরে দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল, তো ট্র্যাডিশনাল গতানুগতিক যে বলতে পারি এটাকে, এটা কি ফ্যাশনেবল, না সোশিয়েবল, ইন্ডাস্ট্রিয়াল, ইনস্টিটিউশনাল, না কনভেনশনাল, এটাই হবে 3 নাম্বারটা। তারপর দ্য ভিলেজ কালসিন্দুর হ্যাজ বিকাম এ সিম্বল অফ, এটা কিসের সিম্বল হয়ে গেছে, এটা এডুকেশন, ডিসক্রিমিনেশন, কালচার, নাকি গার্ল পাওয়ার, অবশ্যই মেয়েদের সক্ষমতা বা শক্তির এটা হয়ে গেছে, সিম্বল হয়ে গেছে, প্রতীক হয়ে গেছে এটা। তারপর যদি দেখি আমরা এটা, দ্য বয়েজ আর থট টু বি, বাচ্চাদের কি ভাবা হয়, ইনঅ্যাক্টিভ তো না, প্যাসেজ অনুযায়ী ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ অ্যান্ড প্রম্পট, এরকম কিছু কি, ডাইনামিক অ্যান্ড এনার্জেটিক, এটাই ভাবা হয়তো, প্র্যাগমেটিভ অ্যান্ড এনার্জেটিক না, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডাইনামিক, গতিশীল, চুপ করে বসে থাকার মতো না, এবং পাওয়ারফুল, এনার্জেটিক, এটাই বুঝাইছে প্যাসেজের কনটেক্সট অনুযায়ী এফ। তারপর চলে আসো, দ্য ওয়ার্ড মিনিয়েচার, মিনি মানে তো ছোট, বুঝতেই পারছো, এটা তো লার্জ না, মিনিমাম ম্যাক্সিমাম এরকম কোনো জন্য স্মল, এটাই হবে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ কাউন্টার পার্ট মানে কি হতে পারে, ফেলো, তারপর কি হচ্ছে, ডিসপারিটি, ডিপার্ট, ফেলো, অনুসারী, কাউন্টার পার্ট, মেল কাউন্টার পার্ট বললো না, পুরুষ অনুসারী বা পুরুষ সহপাঠী, এরকম বলতে পারি, ফেলো। আচ্ছা, তারপরে বলি দ্য ওয়ার্ড ম্যাটামরফিক্যালি, রূপকভাবে, যেটা আমরা বলতেছিলাম ম্যাটামরফিক্যালি, সেটা কি রূপকভাবে, লিটারালি তো না, মিরাকুলাসলি না, এমফেটিক্যালি না, অ্যালিগরিক্যালি, এটাই হবে রূপকভাবে, অ্যালিগরিক। হাউ হ্যাভ দ্য গার্লস ইলুমিনেটেড দ্য ভিলেজ, থ্রু দেয়ার হার্ড লেবার, সেলফ কনফিডেন্সে, থ্রু দেয়ার স্কিল ইন ফুটবল, নাকি 2 এবং 3, 2-3 কোনটা, থ্রু দেয়ার সেলফ কনফিডেন্স অ্যান্ড স্কিল ইন ফুটবল, এটাই হবে 2 এবং 3, এটা দিয়েই করছে আর কি। এটা কনফিডেন্স তো ছিলই, কনফিডেন্সের সাথে সাথে তোমার কি ছিল, ফুটবলের স্কিল ছিল, এটা দিয়ে সে যেই করলো। তারপর যদি হোয়াই আর লিটল বয়েজ অ্যান্ড গার্লস প্রোভাইডেড উইথ সেপারেট সেটস অফ টয়েস, কেন, কারণ ভাবা হয়তো একটা ট্র্যাডিশনাল একটা ট্যাবু আছে সমাজের মধ্যে আমাদের প্রচলিত, ট্যাবুটা কি, যে বয়েজ আর ডিফারেন্ট সেটস কেন দিছে, একটা অ্যাজাম্পশন, একটা বিল্ড আপ হয়েছে যে পুরুষ ছেলেরা কি থাকে, অ্যাক্টিভ অ্যান্ড স্ট্রং, আর মেলরা নেইভ অ্যান্ড লেস এনার্জেটিক, তো দ্যাটস এটা একটি, এটাই আর কি, এই কারণে তাদেরকে সেপারেট সেটস অফ টয়েস দেওয়া হয়তো আর কি। তারপরে দ্য ফলস অ্যাজাম্পশন হ্যাজ বিন শেটার প্লেন্টি অফ টাইম, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, অবশ্যই অ্যাগ্রি করা লাগতেছে, কারণ প্রুফ আছে তো, কনক্রিট এভিডেন্স দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে প্যাসেজের মধ্যে, ইট ইজ বিকজ দ্য গার্লস কুড শো দেয়ার স্কিলস অ্যান্ড নলেজ অ্যাজ বয়েজ, দে কুড কম্পিট উইথ বয়েজ, তারপরে গার্লস হ্যাভ শোন দেয়ার পাওয়ার বাই কম্পিটিং উইথ ম্যান ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ, দ্য কালচিন্দর গার্লস মার্ক দেয়ার ট্যালেন্টস সেভারাল টাইমস উইনিং চ্যাম্পিয়নশিপ ইন ফুটবল ইন দ্য লাস্ট 10 years, 10 বছরে মানে অনেক চ্যাম্পিয়নশিপ জিতা, সে পুরুষদের পাশাপাশি দিয়ে দেখাইছে তাদের ম্যাচ, পাওয়ার প্রোয়েস দেখাইছে আর কি। এটা what according to the passage is the most striking feature of the people of Kalshindur village, describe in your own word, আচ্ছা, তো স্ট্রাইকিং এর ফিচারটা কি, এটা ফুটবল ফ্যাক্টরি, এটা
ফুটবল ফ্যাক্টরি এবং এখানকার মানুষেরা কি অনেক বেশি কি বলে তাদের ডিটারমিনেশন এবং হার্ড লেবার আছে এবং তাদের লো ইনকাম এবং ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও অনেক কম টাকা উপার্জন করে, বাট তাদের পারসিভিয়ারেন্স বলো, তাদের হার্ড লেবার বলে এটা অনেক বেশি। তারপর ইভেন দো দ্য ভিলেজ ল্যাকড বেসিক ফ্যাসিলিটিস অফ ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি নাই, দ্য ইয়াং গার্লস ট্রেন দেমসেলফ ইন ফুটবল। অনেক কি বলে মডার্ন এমিনিটিস মডার্ন সুযোগ সুবিধা পাইলে কেউ তো ফ্লারিশ করতেই পারে, কিন্তু তাদের এখানে মডার্ন যে এমিনিটিসগুলো যেগুলো ছিল নাই, কিছু নেই, বিদ্যুৎ নাই। মডার্ন এই যে বিদ্যুৎ ছাড়া একটা এলাকা কল্পনা করা যায়, ইটস বিয়ন্ড ইউর ইমাজিনেশন। তো সেই সীমাবদ্ধতার ভিতর থেকেও তার ইন্টারন্যাশনাল অ্যারেনাতে কোনো কিছু চ্যাম্পিয়ন হয়েছে বা কোনো কিছু জিতছে, যেটা আমরা বাংলাদেশ ফুটবলের পুরুষদের ক্ষেত্রে চিন্তাই করতে পারি না। সো বুঝতেই পারছি এটা কোন লেভেলে তাদেরকে নিয়ে গেছে এটা। এবং দে আর বিলিভ দেমসেলভস অ্যান্ড দেয়ার ডেডিকেশন ট্রান্সফর্ম দ্য ভিলেজ ইন্টু এ সিম্বল অফ গার্ল পাওয়ার, এবং এটা গার্ল পাওয়ারের একটা প্রতীক হিসেবে এই গ্রামটাকে বিল্ড আপ করেছে। তারপরে দিকে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন গার্লস আর নেইভ অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স অর এনার্জি টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্টস, বুঝতেই পারছো পুরুষদের এই কম্পারিজনে তার নেইভ অনেকটা উইকার, হ্যাঁ, অনেকটা লেস এনার্জেটিক, এটাই বলছে এখানে। এটা তাহলে উইকার অ্যান্ড লেস এনার্জেটিক এটাই বলতে পারো, এটাই ফোকাস করতে পারো। আর যেখানে বয়েজরা ফিজিক্যালি অথবা ইন্টেলেকচুয়ালি অনেক বেশি পাওয়ারফুল, বাট এখানে তারা কম। তবে হোয়াট ডাজ ইমার্জ এজ এ ফুটবলার ফ্যাক্টরি অ্যান্ড হাউ, কি কোনটা? কালসিন্দুর ভিলেজ হ্যাজ ইমার্জ, এই গ্রামটাকে একটা ফুটবলার ফ্যাক্টরি হয়ে গেছে কিভাবে? বিকজ দ্য ভিলেজ প্রডিউস সাম ব্রাইট স্টার ফুটবলার্স অ্যান্ড মেনি মোর বিং প্রিপেয়ার্ড ফর ফুটবল। বাংলাদেশের ফুটবল, নারী ফুটবল, প্রমিলা ফুটবল টিমের মধ্যে যারা ইন্টারন্যাশনাল রিকগনিশন নিয়ে আসে, সেটা সাফ চ্যাম্পিয়ন অথবা এশিয়ান চ্যাম্পিয়নের যেখানেই বলো, যে কথাই বলো, সেখান থেকে যেহেতু তোমার গ্লোরি নিয়ে আসছে, তো দ্যাটস ওইটাকে ওইভাবে তারা ইয়ে করতেছে, ওই গ্রামটাকে ফুটবলার ফ্যাক্টরি হিসেবে চিন্তা করতেছে। কেন? কারণ সেই প্রমিলা ফুটবলার যারা ছিল ম্যাক্সিমাম তোমার দেখা যাচ্ছে এখানে ওই গ্রাম থেকে উঠে আসে, কালসিন্দুর গ্রাম থেকে। তাহলে উঠে আসে এবং উঠে আসতেছে, তো এখানে ফুটবলার ফ্যাক্টরি বলতেছে। ফ্যাক্টরিতে যেমন একটার পর একটা প্রোডাক্ট উৎপন্নই হচ্ছে, এখানে তোমার সাপ্লাই কখনো অফ হয় না, তেমনই এই ব্যাপারটা এরকম চিন্তা করছে। তারপর চলে আসে আমরা ফ্লো চার্ট। ইয়েস, ফ্লো চার্ট। এতক্ষণ আমরা সিন প্যাসেজ দেখলাম, চারটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। প্রথমটা কি ছিল মনে আছে? প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল যে শিল্পী অ্যান্ড রশিদ, মানে শিল্পী অ্যান্ড রশিদ যেটা ছিল সেটা কি আর্লি ম্যারিজ অ্যান্ড প্রেগনেন্সি, ওইটা নিয়ে থিমটা ছিল। পরেরটা কি ছিল? পরেরটা ছিল শিক্ষা, এডুকেশন, শিক্ষা কীভাবে মানুষকে উদার হতে দেয়। 3 নাম্বারটা কি ছিল? 3 নাম্বার ছিল ড্রিমস নিয়ে। আর 4 নাম্বারটা এখন যেটা আমরা দেখলাম ট্র্যাডিশনাল সোসাইটি বা যে ফুটবলার ফ্যাক্টরি, উইমেন এম্পাওয়ারমেন্ট, এই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো। এগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফও দিতে পারে কিন্তু এটা। তো 4টা প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলো যার যে বোর্ড আছে সেই বোর্ডের কনটেক্সটে। এইবার আসে ফ্লো চার্ট। ফ্লো চার্ট খুব গুরুত্বপূর্ণ, অনেকে আমরা ফ্লো চার্ট লিখতে পারি না। আচ্ছা, ফ্লো চার্ট নামটা সাজেস্ট করতেছে ফ্লো চার্ট। তাহলে ফ্লো মানে প্রবাহ, ফ্লো চার্ট আকারে কোনো কিছু প্রবাহ। তাহলে ফ্লো অফ ইনফরমেশন জাস্ট ইন শেপ অফ দ্য চার্টের শেপে কোনো কিছু ইনফরমেশন একটা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজের কনটেক্সট এটা প্রবাহিত করা বা লেখাটাকে ফ্লো চার্ট বলা হয়। তো প্রবাহ যদি হয়, প্রবাহ তো একবার মাঝখানে, একবার শুরু থেকে, একবারে অর্ধেক থেকে, এরকম তো না। প্রবাহ মানে কি কন্টিনিউয়াস। তার মানে আমি যখন ফ্লো চার্ট যখন কোনো মানে পূরণ করবো বা তথ্য দিব, এটা কিন্তু কন্টিনিউটি মেনটেন করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কারণ ফ্লো অফ ইনফরমেশন জাস্ট লাইক ফ্লো অফ ওয়াটার যেমন কন্টিনিউয়াসলি বহমান নদী বলি আমরা এটা, তেমন এখানে বহমান কিসের? বহমান তথ্যের প্রবাহটা বহমান হবে, এটা মাঝখানে কোনো ব্রেক দেওয়া যাবে না। সিকোয়েন্সিয়ালি মেনটেন করাটা, সিরিয়াল মেনটেন করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। আচ্ছা, তো ফ্লো চার্ট, তো প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের কিওয়ার্ড গুজব বের করে তারপরে তোমার এটা ফ্লো চার্টটা লিখতে হবে। আচ্ছা, যেমন এখানে কয়েকটা স্টেপ যদি তুমি দেখো, সহজ, কিন্তু প্যাসেজটা ইয়ে করতে হবে, পড়তে হবে আর কি। ধরো যেমন একটু আগে দেখলাম আমরা এডুকেশন গিভস আস নলেজ, এই যে প্যাসেজটা পড়লাম, হ্যাঁ, 5 মার্কের একটা ফ্লো চার্ট আসবে। লিখবো কেমনি, এটা সিস্টেমটা কি? এই যে দেখো এখানে এক নম্বরে দেওয়া, তারপর 2 নাম্বার তোমার লিখতে হবে, 3 লিখতে হবে, 4, 5, 6, এই 5টা লিখতে হবে। কিভাবে লিখবো এটা হচ্ছে বড় কথা। প্রথমত অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 বা 1 এরকম তো দিবাই, উপরে লিখবা। তারপরে কি? তারপরে তোমার একটা টাইটেল দেওয়া লাগবে। টাইটেলটা কোত্থেকে? এ ফ্লো চার্ট কোত্থেকে? এই যে এখান থেকে, মেকের পর থেকে যা আসবে সেটা হচ্ছে টাইটেল। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 এরকম, ধর এটা কত? 3 নাম্বার। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লেখার পরে
এইখান থেকে মেকের পর থেকে ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট আউটকামস অফ এডুকেশন ইজ গিভেন বিলো, তারপরে এখানে চলে আসো। এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি মেকিং দ্য রাইট চয়েসেস 2 3 4 5 6 এরকম দেওয়া। এখন ফ্লো চার্টটা যেহেতু ফ্লো অফ ইনফরমেশন, এখানে মেন কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগবে। প্রথম কথা হচ্ছে ইউ ক্যানট ইউজ ফুল সেন্টেন্স ইউজ করবে না। কেন? কারণ তথ্য দেওয়া লাগবে। এটা ফ্লো চার্ট ইনফরমেশন ট্রান্সফার যেটা বলি, বা তথ্য এরকম দেওয়া না। ধরো তথ্যগুলো কীরকম, ধরো তোমার আম্মা বললো যে বাজারে যাও, বাজারে গিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে আয়, ঠিক আছে। তুমি কেমনে লেখো? তুমি কি লেখো আমি বাজারে গিয়ে প্রথমে ধান কিনবো, তারপর 2 নম্বর বাক্য আমি বাজারে গিয়ে তারপর গম কিনবো, আমি বাজারে গিয়ে তারপর সাবান কিনবো, এগুলো লেখো নাকি কি লেখো? 1 নম্বর ধান লেখো, 2 নম্বর গম লেখো, 3 নম্বর সাবান লেখো, এরকম জাস্ট ইনফরমেশনগুলো এখানে রাখতেছ, পুরো বাক্য লেখার তাদের দরকার নেই। তেমনই এই প্যাসেজের কন্টেক্সটে তুমি যখন ফ্লো চার্টটা লিখবা, জাস্ট ইনফরমেশনগুলো ট্রান্সফার, এটা খুবই সিম্পল আকারে দিতে হবে। কয়েকটা ফরম্যাট আছে, ফরম্যাটগুলো একটু পরে দেখাচ্ছি। কয়েকটা ফরম্যাট আছে, ফরম্যাট ফলো করলে আশা করি এটা ঠিকঠাক হয়ে যাবে। ফুল সেন্টেন্স লেখা যাবে না, এটা হচ্ছে মেন কথাবার্তা। তো লেখা কয়টা ভাবে আসলে, আমি যদি একটা এক্সট্রা পেজ নেই এখানে রাখি এক্সট্রা পেজ, তাহলে কি হইতে পারে, কয়েকটা ভাবে তুমি ফ্লোচার্টটা লিখতে পারো। ফ্লোচার্ট নাম্বার 1, 1 নাম্বার যদি বলি এটা কেমন, 1 নাম্বার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে এই একটা ফরম্যাটে লিখতে পারো। তারপর 2 নাম্বার 2 প্লাস ভার্ব, এটা একটা ফরম্যাট হইতে পারে, 2 প্লাস ভার্ব। 3 নাম্বার শুধু ভার্ব দিয়ে হইতে পারে, 4 নাম্বার নাউন ফ্রেজ দিয়ে হইতে পারে, নাউন ফ্রেজ অথবা আদার টাইপস অথবা ফ্রেজ অর এনি টাইপস অফ ফ্রেজ, আবার দেখা যায় মাঝে মাঝে খুব কম এটা দেখা যাচ্ছে, এটা কি শুধু অ্যাডজেক্টিভ দিয়েও দেখা যাচ্ছে ফ্লোচার্ট দেখা যায়। যেমন জেরি প্যাসেজ তো পড়ছো, তো একটা প্যাসেজ দিবে, প্যাসেজের মধ্যে পরে বলছে জেরির বৈশিষ্ট্যগুলো লেখো, তো শুরুই করছে জেরিটা কি, জেরি হচ্ছে অনেস্ট, 1 নাম্বারটাই দিচ্ছে অনেস্ট, তার মানে কি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, তার মানে বাকি 2 3 4 5 6 আমি যা দেবো সব অ্যাডজেক্টিভ দিয়ে লিখতে হবে, এরকম আর কি। মোটামুটি কয়েকটা ফরম্যাট, তবে সবচেয়ে বেশি তোমার উপরের 3টাই দেয়, সবচেয়ে বেশি দেখা যায় এই 1 2 এবং 3 3টে সবচেয়ে বেশি দেখা যায়। ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেখা যায়, 2 প্লাস ভার্ব দিয়েও দেখা যায়, শুধু ভার্ব দিয়েও দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবা। ঘটনার যত সম্ভব ধারাবাহিকতা বজায় রাখতে হবে, বাক্য আকারে লেখা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল স্টপ দিয়ে এগুলো খেয়াল রাখবা। ওকে, যে 2 প্লাস ভার্বের কথা বলছে, জিরান ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল, এই ফরম্যাটে তুমি লিখতেই পারো। আচ্ছা, প্রথমত আবার কি বলছে, যদি শব্দ গুচ্ছটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে বাকি সবগুলো ক্যাপিটাল দিতে শুরু করতে হবে, এবং স্মল দিয়ে শুরু করলে বাকি সবগুলাও স্মল দিয়ে শুরু করতে হবে। কেন? একটু আগেই বললাম ফ্লো অফ ইনফরমেশন, তা নদীর পানি তো প্রবাহিত হচ্ছে, শুরুতে যে পানি থাকবে পরে তো সেম পানিই থাকবে নাকি, ডিফারেন্ট তো আর হবে না। তো এই কারণে এটাই বলছে, শুরুতে ক্যাপিটাল দিলে সবগুলো ক্যাপিটাল দিবা, শুরুতে স্মল দিলে বাকি সবগুলো স্মল দিবা, ফুল স্টপ দিবা না। এই তো এই হচ্ছে মোটামুটি তোমার থিম। আরেকটা কথা, এটা কিভাবে লিখবো, এটা কি ভার্টিক্যালি লিখবো নাকি হরাইজন্টালি, ইটস আপ টু ইউ, তোমার উপর ডিপেন্ড করে। যেহেতু তারা এখানে কি করছে, এটা এখানে তোমার হরাইজন্টালি দিছে, ভার্টিক্যালি দেয়নি, তুমি চাইলে হরাইজন্টালি যেভাবে আছে সেভাবে দিতে পারো। তখন ইন দ্যাট কেসে তোমার কী করতে হবে, ঘরগুলো একটু বড় করতে হবে, পেন্সিল দিয়ে বড় করে নিও, নিচের দিকে বাড়াই নিও, নিচের দিকে এগুলো বাড়াই নিও, তাহলে তুমি মনে হয় জায়গা করে ফেলতে পারবা, সমস্যা নেই। আর অবশ্যই তোমার কি দেওয়া লাগবে, পানি প্রবাহ, হ্যাঁ পানি প্রবাহর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এগুলো তো অবশ্যই দেওয়া লাগবে, জানো 0 দিবে তো। ফ্লো অফ ইনফরমেশন, না তাহলে ইনফরমেশন কোন দিক দিয়ে ফ্লো করতেছে, কোথেকে যাচ্ছে, তো এটা মেনশন করতে হবে। তো তো আমি যদি এরকম অ্যারো চিহ্ন না দিই তাহলে তো অবশ্যই এটা ভুল, সেন্স মেক করে না তো এটা, আসলে অ্যারো চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে। এই হচ্ছে মোটামুটি থিম। তাহলে এখানে কি বলছে দেখতে পাচ্ছি, শোয়িং ডিফারেন্ট আউটকামস অফ এডুকেশন, শিক্ষার বিভিন্ন আউটকামটা কি, মানে ফলাফলটা কি, সেগুলো নিয়ে কথা বলতে বলছে। তাহলে মেকিং দ্য রাইট চয়েসেস, তাহলে দেখি তো এটা প্যাসেজের মধ্যে কোনখানে আছে, মিনিংফুলি ইন লাইফ সাচ এজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস, মেকিং দ্য রাইট চয়েস, এই যে দেখো এখান থেকে। তো তার মানে প্রথমটা এখানে দেওয়া আছে, তাহলে বাকি 2 3 4 5 6 কোথা থেকে আসবে, এটার পর থেকে আমার চিন্তা করতে হবে, যদি মেকিং বানাইছে ভার্ব প্লাস আইএনজি বানাইছে, তাহলে আমি অন্যগুলো সবগুলা কি দিয়ে করবো, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবো। একটু আগে পড়ছিলাম আমরা পুরো প্যাসেজটা, তো আমরা এখন সরাসরি করে উত্তরে চলে যাই। চলো, যেহেতু মেকিং দিয়ে করছে আমরা দেখলাম পুরো প্যাসেজের মধ্যে এই জায়গাতে আছে, তাহলে বাকিগুলো আমার পরের থেকে সিরিয়ালি মেনটেন করে সামনে আগাইতে হবে। হ্যাঁ, তো চলো দেখি উত্তর করা কি করছে, মেকিং দ্য রাইট চয়েসেস, ভার্ব প্লাস আইএনজি দিছে,
দেখো ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, সব ভার প্লাস আইএনজি। তার মানে আমার খেয়াল রাখতে হবে আমি কোথায় আমি কি করতে পারতেছি, একটা ভার্ব খুঁজে বের করে ফেলতে পারতেছি। ভার্ব খুঁজে বের করতে পারলে তারপর আমি কি আইএনজি লাগাই আমি বাকিটুকু ইয়ে করতে নিতে পারবো। অ্যাজ উই লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট, কি দিছে, গেইনিং, তাহলে যে গেইন আছে, গেইনিং এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, তারপরে থিঙ্কিং ফর আওয়ার সেলফস, তারপরে আর্টিকুলেটিং আওয়ার থটস, তারপর পিকিং আপ, আইনজি করে ফেলো, পিকিং আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, তারপর ম্যানেজিং আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, তারপরে থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, আইনজি দিয়ে করে ফেলো, কত কিছু করা যাচ্ছে দেখো, থিঙ্কিং ইন্ডিপেন্ডেন্টলি, মেকিং আওয়ার ওন অপিনিয়ন্স, কি বলছে আউটকামসগুলো কী কী, তারপরে উই লার্ন মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস, তাহলে অ্যাপ্রিসিয়েটিং দ্য গুড থিংস এটাই তো শিক্ষার আউটকাম নাকি। তারপরে বিকামিং ক্রিটিক্যাল অফ ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালুস, তারপর যদি দেখি, তারপর গিভিং আস অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস, ফিলিং দ্য নিড টু বিলং টু ক্লাস অ্যান্ড মেকিং ফ্রেন্ডস, আচ্ছা এক্সপান্ডিং আওয়ার সেন্স অফ বিলঙ্গিং, এই তো হয়ে গেছে। তো প্রিপেয়ারিং টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার্স অফ দ্য কমিউনিটি, প্রিপেয়ারিং, এই তো এগুলো তো কতগুলো হয়ে গেছে। এটা তাহলে মেইন থিমটা বুঝতে পারলে এটা কোনো ব্যাপারই না। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো মেকিং ক্যাপিটাল দিছে, বাকি সবগুলো চেষ্টা করবা ক্যাপিটাল দিয়ে করতে, দেখো সবগুলো এখানে ক্যাপিটাল দিয়ে করছে। হ্যাঁ, খুব টাফ কিছু না, জাস্ট সিম্পল, অনেক সিম্পল, বুঝতে হবে কোন ফর্মেটে দেওয়া লাগবে। তারপরটা যদি দেখি কোজেনি করবো মেক এ, তাহলে মেকের পর থেকে করতে হবে, কি আছে, এ ফ্লো চার্ট শোয়িং সাম ফিচার্স ইন দ্য চাইনিজ কালচার রিগার্ডিং ডাইনিং, গিফট অ্যান্ড গ্রিটিং, ওয়ান ইজ ডান ফর ইউ। ব্যাপারটা বুঝছো তো কি বলছে? The answer to the question number 3, a flowchart showing some features of the Chinese culture regarding dining, gift and greeting is given below. Is given below. দিয়ে তারপর শুরু করে দিব। তো দেখি তো আমরা এখানে প্রথমটা কি বলছে, দেখি ভার্ব প্লাস আইএনজি। তাহলে সিটিং হোয়ার ইনস্ট্রাক্টেড হোয়াইল হ্যাভিং ডিনার। তো সিটিং কোথায় আছে আমি দেখি তো, সিট হোয়ার ইউ আর ইনস্ট্রাক্টেড, তাহলে এখান থেকে শুরু থেকেই করছে, তার মানে বাকিগুলা ভার্ব আইএনজি দিতে লাগবে। তাহলে বিইং গ্রেসফুল ইউজ করতে পারো এটা না। সো নট টু মেকিং মাচ নয়েজ while eating or drinking, তারপর ডোন্ট প্লে উইথ চপস্টিক, হ্যাঁ, নট প্লেইং উইথ চপস্টিক্স, ভার্ব প্লাস আইএনজি, সব ভার্ব প্লাস আইএনজি দিচ্ছি এটা। তাহলে ডু প্রেজেন্ট অ্যান্ড রিসিভ থিংস উইথ বোথ হ্যান্ডস, তাহলে কি হতে পারে, ডুইং প্রেজেন্ট অ্যান্ড রিসিভিং থিংস উইথ বোথ হ্যান্ডস, রিফিউজিং এ গিফট বিফোর অ্যাকসেপ্টিং ইট, তারপর আর কি হতে পারে, হোয়াইল গুড দে সিম্বলাইজড, আচ্ছা, শেকিং হ্যান্ডস সফটলি অ্যাজ এ ফার্ম হ্যান্ডশেক, নট শেকিং, হ্যাঁ, কারণ ফার্মলি তুমি যদি হ্যান্ডশেক করো এটা একটা অ্যাগ্রেশন হইতে পারে, তো না মানে হাত সিম্পলি খুব নম্রভাবে হ্যান্ডশেক করা। তারপর চাইনিজ ফ্রেন্ডস ফিলিং আনকমফোর্টেবল, গ্রিটিং দ্য মোস্ট সিনিয়র ফার্স্ট অ্যান্ড গ্র্যাজুয়ালি আদার্স, এই তো হয়ে গেছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এক্সাম্পলগুলো দিয়ে দেখো, সিটিং হোয়ার ইনস্ট্রাক্টেড, তারপর বিইং গ্রেসফুল আগে বলছিলাম, প্রেজেন্টিং অ্যান্ড রিসিভিং এর কথা বলছিলাম, নট গিভিং হোয়াইট ফ্লাওয়ার্স, শেকিং হ্যান্ড জেন্টলি, এটা বলছে দেখো গ্রিটিং, এই তো খুব টাফেস্ট কিছু না। হ্যাঁ, ফুল স্টপ দিও না, খেয়াল রাখো এটা, এই তো হয়ে গেছে। তাহলে কয়েকটা ভাবে দিতে পারো, তুমি এইভাবে দিতে পারো যেরকম দেওয়া আছে কোশ্চেনে দেওয়া থাকবে, বা সবখানে তুমি পাবা। এটা হচ্ছে তোমার হরাইজন্টাল, আবার ভার্টিক্যালেও ইউজ করতে পারো। ভার্টিক্যালি এখানে 1 নাম্বার দিলা, তারপর 2, 3, 4 এভাবে নিচে ইয়ে করতে পারো। তবে এটাই চলে, এটাই বেস্ট আর কি। লাইনগুলো তোমার এই ঘরগুলো অনেক বড় হোক সমস্যা নেই, একই শেপের সবগুলো বড় করে ফেলো, আশা করি ওরকম কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে মোটামুটি ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের যে টপিকগুলো বললাম, যে কয়েকটা দেখলাম, দুটোই আমরা দেখলাম ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি স্যাম্পল দেখাই দিলাম। তারপর চলো ইনফরমেশন ট্রান্সফার, যে সবচেয়ে সহজ ইনফরমেশন ট্রান্সফার, ওরকম টাফ কোনো কিছুই না। ইনফরমেশন ট্রান্সফার, তথ্য কি করা, ট্রান্সফার করা। এতক্ষণ আমাদের কি প্যাসেজ আকারে ছিল, প্যাসেজের মধ্যে বক্স আকারে আমরা ট্রান্সফার করতাম, আর এখানে পুরো একটা প্যাসেজের দিবে, প্যাসেজের পরে একটা বক্স দিবে, তো বক্সের মধ্যে কিছু তথ্য এখানে নাই, থাকবে না। এটা খুব সহজ, এটা খুব প্যাসেজটা পুরোটা ভালো করে পড়তে পারলে এইগুলো অ্যান্সার করাটা খুব টাফ কিছু না, এটা আমি দেখালাম না। দেখো এখানে কি বলছে, হোয়াট হু, ইভেন্টস হু, হোয়াট হোম, হোয়ার হোয়াই, আর হচ্ছে হোয়েন, সময় বোঝাচ্ছে এটা।
তো এই যে কোন জায়গায় আছে, কখন জন্মগ্রহণ করলো, সময়টা বোঝাচ্ছে। টাফ তো কিছু না। কোথায় জন্মগ্রহণ করছে, কখন জন্মগ্রহণ করলো, সময়, সময় কি কোথাও দিছে, টাইম, এই যে এই যে ওয়াজ বোর্ন, এটা অন 5 জুন 1981। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যেগুলো আছে সেগুলো উত্তর দেওয়াটা এটা খুব টাফ কিছু না, এগুলো পূরণ করা। দেখো যে শুধু এইটুকু দিলেও হবে, ইন 1981 লক্ষ্মীপুর, ইন দিতে পারলা, ইন 1981 বা সময়টা এইটুকু দিলেই হবে। তারপর শি ড্যাশ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, ফার্স্ট বাংলাদেশি গার্ল হিসেবে সে কী করছে, নিশাত মজুমদার কী করছে, স্কেল দ্য হাইয়েস্ট পিক, এভারেস্ট উঠছে আর কি এটা। তারপরটা কী ছিল, 3 নাম্বার ড্যাশ হার সাপোর্টেড হার ড্রিম, তার বাবা মা তার কী করছে, তার মা স্পেশালি তার বাবা মা স্পেশালি তার মা তার এই স্বপ্ন পূরণ করাকে সমর্থন করছে, সাপোর্ট করেছে। নিশাত ইজ প্রাউড অফ হার ফাদার, কেন, কারণ তার বাবা কী ছিল, ফ্রিডম ফাইটার ছিল। হার ফাদার ওয়াজ ফ্রিডম ফাইটার দিছে এটা। তারপরে শি ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, সে একটা অ্যাকাউন্টেন্ট। এখন কোথায়, যে হোয়ার এবং হোয়াই, তো হোয়াইট দিয়ে যদি পাই তাহলে হোয়াইটের দরকার নেই, হোয়াইট কোথায় কাজ করতেছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছে ওয়াসাতে। এই তো প্যাসেজ ইনিশিয়েটিভ ওয়াসে, যে তথ্যগুলো এখানে মিসিং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই তথ্যগুলো এখানে বসায় ফেলা। এটা খুব সহজ, টাফ কিছু না, ফ্লোচার্টের মতো এরকম এত বেশি ঝামেলা না। প্যাসেজটা ভালো করে বুঝতে পারলে বাকি তুমি করে ফেলতে পারবা। এটাও ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আশা করি এটা করে ফেলতে পারবা। প্যাসেজটা যদি দেখতে পাচ্ছি এখানে এটা হোয়াট এবং হোয়েন, তাহলে হোয়েন যদি হোয়াট দিয়ে পাইলে না পাইলে হোয়েন দিয়ে লিখবে, এটা হোয়ার অ্যান্ড হোয়াই দিয়ে পাইলে লিখবা, না হোয়াই দিয়ে লিখবা। এটা বার্থ, তো বার্থ হচ্ছে হোয়ার, কোথাও এটাই তো আসবে, হোয়াই তো আর না, এটাও তো হোয়েন। তো কোথায় এবং কখন জন্মগ্রহণ করলো সেটুকু এখানে দিলা। তারপরে ইভেন্টস অর অকারেন্স, কী ঘটনা করছে সে, মানে এই যে একটা ধরো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা পূরণ করতে গেলে যে তথ্যগুলো এখানে মিসিং, প্যাসেজটা পড়বা, ওই অনুযায়ী তুমি এটা পূরণ করে ফেলবা। খুব টাফ কিছু না, খুব সহজ, আশা করি পারবা। তারপর চলে আসে লেটারটা খুব গুরুত্বপূর্ণ। এটা ইনফর্মাল লেটার, কারণ অনেক মার্ক, তুমি জানো কত মার্ক লেটারে, এখানে আমি যদি বলি লেটারে 10 মার্ক। সো ইনফর্মাল লেটার, হোয়াট ইজ দিস, প্রথমত কথাটা বলি, ইনফর্মাল লেটার, ইনফর্মাল নামটা কি, নামটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার, মানে যেখানে কোনো ফর্মালিটি মেনটেন করে না, কোনো ফর্মাল রিলেশনশিপ আছে ওরকম কোনো কারোর সাথে, আমি যে ফর্মাল রিলেশনশিপ নাই ওরকম কারোর সাথে তুমি যদি কোনো চিঠিপত্র চালাচালি করো, সেটাকে বলে ইনফর্মাল লেটার। ফর্মাল মানে কি, যেমন বসের সাথে অবশ্যই ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হবে, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যে টপমোস্ট যে টিচার থাকবে তার সাথে ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হবে, ফর্মাল রিলেশন থাকা লাগবে এখানে, এটা হ্যাঁ। ইনফর্মাল তো না, ফ্রেন্ডের সাথে ইনফর্মালি কথা বলতে পারি, বাবা মায়ের সাথে ইনফর্মালি কথা বলতে পারি, ছোটো ভাই বোনের সাথে ইনফর্মালি কথা বলতে পারি। তো যেখানে ইনফর্মাল সম্পর্ক আমি বিল্ড আপ করতে পারি বা রাখতে পারি, সেখানে আমি ইনফর্মাল লেটার লিখব, মনে রাখো এটা। তো এখানে সিস্টেম আছে অনেকগুলো, মানে ইনফর্মাল লেটারের অনেকগুলো তোমার দিছে, কি বলে এটা, এটার যে প্যাটার্ন জানাটা, প্যাটার্ন অনেকে বলে যে প্যাটার্নকে আমরা কীভাবে লিখবো, ডান বা বাম পাশে তারিখ এবং তারপরে প্রেরকের ঠিকানা এরকম লিখতে হবে। এটা হচ্ছে স্টেপ, কয়েকটা স্টেপ আছে, তাহলে স্টেপ 1 এটা। তারিখ 2 রকমে লেখা যেতে পারে এটাকে, 21শে জানুয়ারি 2023 এটা লিখতে পারো, বা জানুয়ারি 21, এটাও অনেক বেশি প্রচলিত, চলমান, অনেক বেশি চলে। তবে এরকমভাবেও লেখে, না লেখাটাই ভালো আর কি, অনেকেই লেখে এরকম, না লেখাটাই ভালো। তাহলে এই ফর্মেটেই লিখো, 21 জানুয়ারি বা জানুয়ারি 21 এরকম। ঠিকানা লেখার ক্ষেত্রে তুলনামূলক ছোট স্থান থেকে বড় স্থানে লিখতে হবে, বুঝছো তো, ছোট থেকে বড় ঠিকানা লেখার ক্ষেত্রে। তাহলে এটা ছোট স্থান, এটা হচ্ছে বড়, তার থেকে বড় হচ্ছে ঢাকা, তাহলে ঢাকা ধানমন্ডি, এটা এরকম এরকম লেখা যাবে না, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড় কিসের, সেটা হচ্ছে ঠিকানা। তাহলে আর তারিখের যে ফরম্যাটটা, এটাই বেটার, জানুয়ারি 21, আগেরটা দিল যে ভুল হবে, নট লাইক দ্যাট, এরকম খেয়াল রেখো। এটা বাম বা ডানে যে কোনো একটা জায়গায় লিখতে হবে, তবে বাম থেকে লেখাটাই বেটার। তারপর তারিখ ঠিকানা লেখার কিছুটা গ্যাপ দিয়া স্যালুটেশন, মানে কাকে লিখতেছো, কাকে অ্যাড্রেস করে সেটা লেখা, মাই ডিয়ার বা ডিয়ার এরকম উল্লেখ করলা, এরকম করলেই হবে, কমা দিলেও হবে, না দিলেও হবে। তারপর 3 নাম্বার যে স্টেপটা, লেটারের বডিতে প্রশ্ন অনুসারে নিজের মতো করে লিখবা, কুশলাদি জানিয়ে তারপরে সরাসরি যে টপিকটা নিয়ে করতে বলছে, যেমন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর ভিলেজ, প্রথমে কেমন আছো, কেমন কি বলে, তারপর সরাসরি নিজের গ্রামের বর্ণনাতে চলে গেলাম আর কি এটা। আচ্ছা, বডির কথা ইতি টানতে হলেও নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এইগুলো লিখতে পারো এটা, দ্যাটস অল ফর টুডে এরকম। তারপর চতুর্থ ধাপটা কি, লেটারের শেষে বা এভার ইউর্স বা ইউর সিনসিয়াসলি বা ইউর লাভিং ইত্যাদি দেওয়া যেতে পারে, তবে পার্সোনাল বা ইনফর্মাল লেটারে ফেইথফুলি ব্যবহার করা যাবে না, এটি খেয়াল রেখো। কি বলছে, ফেইথফুলিটা ব্যবহার করা যাবে না।
এটা যাবে না আর কি। সাধারণত অপরিচিত মানুষের ক্ষেত্রে ইউজ ফেথফুলি ব্যবহৃত হয়। ফর্মাল কনটেক্সট তুমি ইউজ ফেথফুলি ইউজ করতে পারো, বাট ইনফর্মাল এটা না। ইনফর্মালি এভার ইউজ বা ইউ লাভিং এরকম কিছু ইউজ করবো আর কি। এটা নাম্বার 5 হচ্ছে তোমার ইনফর্মাল লেটারের ক্ষেত্রে অবশ্যই ইনভেলপ আঁকতে হবে শেষে। ইনভেলপটা এঁকে দিও। ইনভেলপটাকে তুমি যার উদ্দেশ্য দুইটা ভাগে ভাগ করে ফেলো। যার উদ্দেশ্য লিখতেছো, যাকে লিখতেছো সে থাকবে ডাইন সাইডে, আর তুমি থাকবে কই, তুমি থাকবে বাম সাইডে, আর মাঝখানে এখানে একটা স্ট্যাম্প। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরো এরকম একটা বলছে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডিসক্রাইবিং ইউর কান্ট্রি। তোমার ভেবে দেখো তো, এখন কোনো কিছু বলে না, ফ্রেন্ডকে লিখবা ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, তোমার দেশকে বর্ণনা দিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে চিঠি লিখবা। তো দেশকে বর্ণনা তো অবশ্যই সেটা বাংলাদেশি না, কারণ বাংলাদেশে থেকে সেটা বাংলাদেশ নিয়ে আর চাইবে না, সে হবে বিদেশি ফ্রেন্ড। তার মানে চিঠিটা তুমি কি করবে, বিদেশে পাঠাবো। তো বিদেশে পাঠাতে তো স্ট্যাম্প দিয়ে হবে না, তখন কি হবে, বাই এয়ার মেল এই কথাটা লিখবা। আশা করি কথাটা মনে থাকবে, বাই এয়ার মেল। কখন, যখন কোনো ফরেন ফ্রেন্ডকে লিখবা, বা দেশের মধ্যে নাই, FOREIGN, কোনো ফরেন ফ্রেন্ড অথবা পেন ফ্রেন্ড, কলমি বন্ধু, হ্যাঁ, যখন লিখবা, মানে যেই চিঠিটা দেশের টেরিটরি, দেশের যে ভূখণ্ড আছে, ভূখণ্ডের বাইরে যাবে, সেখানে স্ট্যাম্প দিলে হবে না। যেখানে ভূখণ্ডের বাইরে গেলে সেখানে কি হবে, বাই এয়ারমেল দেওয়া লাগবে, মার্ক কাটা যাবে কিন্তু, এটা খেয়াল রাখো। তো স্ট্যাম্পের পরিবর্তে দেশের ভূখণ্ডের বাইরে গেলেই সেখানে কি করো, বাই এয়ারমেল এই কথাটা লিখবা। এই তো, তারপরে তোমাদের যে সুবিধার্থে একটা স্যাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে তোমাদের ডেট, তারপরে হচ্ছে সেন্ডার অ্যাড্রেস, এই যে দেখো ডে, মান্থ, ইয়ার। যদি বলি যে 21 ফেব্রুয়ারি, তারপর 2025, হাউস, রোড, এরিয়া, যে ছোটো থেকে বড়, স্পেস দিলা, স্যালুটেশন, মাই ডিয়ার বা ডিয়ার এরকম দিলা, তারপর বডি, বিগিনিং, কন্টেন্ট, এন্ড, তুমি তোমার মতো করে বডিতে লিখবা, স্পেস দিবা, তারপর ইউ সিনসিয়ারসলি বা ইউ লাভিং, তারপর সেন্ডার্স নেম, তোমার নাম। অবশ্যই প্যাসেজ এই প্রশ্ন উল্লেখ করা থাকে, সাপোজ ইউ আর এরকম, তোমার নামটা হয়তো মেনশন করে দিবে, তো যে নাম মেনশন করে দিবে সেখানে অবশ্যই লিখবে। যেমন দেখো এটা 10 মার্কের দিয়েছিল, তাহসিন অর তাজকিয়া, তুমি যে কোনো একটা নাম পিক করতে পারো। ইউর ইয়াঙ্গার ব্রাদার হাবিব হ্যাজ ডিসাইডেড, তার মানে কি, এটা কি, এটা হচ্ছে সেন্ডার, আর এটা কি, এটা হচ্ছে রিসিভার। ইয়াটা কিন্তু এনভেলপটা কিন্তু ওইভাবেই করতে হবে। এখানে কি, এখানে হচ্ছে রিসিভার, আর এখানে কি তোমার, এখানে তো তাহসিন এবং তাজকিয়ার কথাগুলো হবে, আর এখানে হাবিবের ইয়েগুলো হবে। আর এখানে বলছে তোমার যেহেতু ইয়াঙ্গার ব্রাদার, তার মানে দেশের মধ্যেই আছে, তাহলে এখানে স্ট্যাম্প দেওয়া লাগবে, তাই তো। আচ্ছা, তারপর কি বলছে এখানে, নাও রাইট হি হ্যাজ ডিসাইডেড টু স্টাডি অ্যাব্রড টু অ্যাটেন্ড হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার উদ্দেশ্যে সে দেশের বাইরে পড়তে যায়। নাও রাইট এ লেটার টু ইউর ব্রাদার টেলিং হিম অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস হি নিডস টু স্টাডি ইন এ ফরেন ইনস্টিটিউশন। একটা বিদেশি একটা ইনস্টিটিউশনে পড়তে গেলে কী কী করা লাগবে, আইএলস করা লাগবে, ওই ইউনিভার্সিটির সময় খোঁজখবর নেওয়া লাগবে, তোমার যে ডিজায়ার যে সাবজেক্ট তুমি যেটা পাও, তুমি যেটা পড়তে চাও সেটা সেখানে আছে কি না। তো শুধু থাকলেই তো হবে না, আমার তো সক্ষমতা থাকা লাগবে। আমি ধরো সেখানে পড়তে চাই, কিন্তু আমার সেই ক্যালিবার বা টাকা পয়সা ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ নাই, তো আমি করতে পারবো না, অ্যাপিল করতে পারবো। স্বপ্ন দেখলেই তো হবে না, বাস্তবতা থাকা লাগবে, রাইট। তো সব কিছু একসাথে লেখা, তুমি এটা গোথ্রু করে ফেলতেই পারো। আচ্ছা, তারপরে এখানে বুঝতে পারছো খাদিজা, খালিদ সব বলে দিছে, দেখো ঠিকানা এখানে সব কিছু উল্লেখ করে দিছে, সেগুলো যেভাবে আছে সেভাবে ইয়ে করতে হবে। তারপর তোমার ফ্রেন্ড তুষার এই নাম দিছে, আবার তারও ঠিকানা দিয়ে দিছে। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং অ্যাবাউট হার, কি অ্যাবাউট ইট, কোনটা কি করতে চাচ্ছে, হুড ইউ লাইক টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামের পরে কি করবা সেটা এখানে বলে দিছে। তারপর আবার এখানে নাকিবা এটাও সেম, কম্পিউটার, মুজাহিদ ইজ ফন্ড অফ কম্পিউটার গেমস অ্যান্ড টেক্স লিটল ইন্টারেস্ট আউটডোর গেমস। আচ্ছা, কম্পিউটার গেমসে সে কম্পিউটার বেশি অবসেসড, বাইরে মানে ইনডোরই থাকতে পছন্দ করে, আউটডোরে যায় না, আউটডোরে কোনো গেমসে সে পার্টিসিপেট করে না। রাইট এ লেটার হিম টেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, বাইরে খেললে শারীরিক ফিটনেস ঠিক থাকবে, মানে স্ক্রিনে অবসেসড হয়ে গেলে স্ক্রিন থেকে চোখের অনেক সমস্যা, তোমার চোখের শারীরিক যে কোনো দিকে অনেক সমস্যা হইতে পারে, ওগুলো এখানে হাইলাইট করে করে তুমি লিখলে আর কি কোনো কিছু। আবার এখানে নাবিলা দিছে, এটার নামটাম সব কিছু উল্লেখ করে দিছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হার অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। আমি দেখলাম 4টা লেটার, সবগুলো কিন্তু দেশের মধ্যে, তার মানে এখানে এনভেলপের মধ্যে অবশ্যই স্ট্যাম্প দেওয়া লাগবে, বাই এয়ারমেল দেওয়া যাবে না, খেয়াল রাখবা। তারপর যদি দেখি আমরা কমপ্লিটিং স্টোরি তো দুইটা ভাবে আসতে পারে। এক, ট্র্যাডিশনাল এসব স্টোরি, যেটা ট্র্যাডিশনাল যে স্টোরি সেখানে সেরকম সেখানে আসতে পারে, অথবা এই ট্র্যাডিশনাল যে স্টোরি তার বাইরেও যে কোনো কিছু দিতে পারে। তার বাইরে যদি কোনো কিছু দেয় তাহলে সেটা কি তোমার কী করতে হবে, রিমেক করে লিখতে হবে, নিজের মতো করে বানায় লিখতে হবে। এখানে আবার
যেহেতু তোমার কমন পড়ছে না বা এসব স্টোরির গল্পের বাইরে বা ট্র্যাডিশনাল স্টোরির বাইরে, তখন অবশ্যই বানায় লিখতে হবে, কিছু করার নেই। ২টা ফর্মের যে কোনো একটা দিকে আসতে পারে। আচ্ছা, তো এটার দিকে তোমার কি লিখলা, কি ব্যাপারগুলো ফলো রাখতে হবে। টাইটেল দেওয়া লাগবে, একটা টাইটেল দিবা। প্রশ্নপত্র ভূমিকা অংশ হুবহু লিখতে হবে। তো উল্লিখিত অংশ অন্য কালি দিয়ে ইউজ করতে পারো। তারপর সর্বমোট 250 ওয়ার্ডের কথা বলছে, এর মধ্যে শেষ করতে হবে। মোরাল লেসন এটা দিও। মূল বা অনুসারে টাইটেল, মানে টাইটেলের সাথে অবশ্যই যেন মোরাল লেসন্সটা অবশ্যই ম্যাচ করে। কারণ টাইটেল দিলে একটা এবং গল্পের শেষ আমি পাইলাম অন্যটা, হইল না তো, তাহলে এটা গেল না তো। দুটো টপিক তো সিঙ্ক করলো না, একসাথে সিঙ্ক করতে হবে, কনগ্রুয়েন্সি মেনটেন করতে হবে এখানে। তারপর টাইটেল ব্যবহৃত শব্দগুলোর প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হবে, তবে টাইটেলের মাঝখানে আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। টাইটেলে লিখতে আমরা অনেক সময় ভুল করি, যেমন ইট ওয়াজ দ্য নাইট, এরকম কিছু একটা দিচ্ছে, নাইট অফ ফুল সারপ্রাইজেস, আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই আপকামিং এক্সামিনেশন, অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়ার স্লিপিং, all of a sudden my phone rang and it was an unknown number when I, তারপর কিছু একটা দিলাম। তো এটা আমি কি দিতে পারি, ধরো এই আননোন নাম্বারটা তো কে আসতে পারে, ধরো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, সে তার বাবাকে নিয়ে হসপিটালে গেছে, বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে তৎক্ষণাৎ হসপিটালে চলে গেছে। তো আমাকে তার সাথে যাওয়া লাগতে পারে, বা আমি যেন তার সাথে গিয়ে যাই হসপিটালে গিয়ে তাকে হেল্প করি, সেই কারণে সে আমাকে ফোন দিল। তো সেই স্টোরিটা লিখতে পারো। সেই স্টোরিটা তুমি অবশ্যই পরোপকারী, তুমি তোমার ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ওটা তুমি মোরাল অফ দ্য স্টোরি উল্লেখ করতে পারো। হ্যাঁ, তারপর উপরে শুরু দিকে তাহলে কি করতে পারো, দ্য বেস্ট হেল্প, তোমার উপর ডিপেন্ড করলো। আচ্ছা, ক্যাপশনের কথাটা যেটা বলতেছিলাম আমি, তো ক্যাপশনের স্টার্টিংটা সবসময় কি করবা, যতগুলো তুমি এখানে শব্দ ইউজ করবা ভিতরে ক্যাপশন শিরোনামের, এটা শিরোনাম থাকবে, শিরোনামের 3টা শব্দ আমি দেখতে, একটা হচ্ছে আর্টিকেল দা, একটা হচ্ছে বেস্ট, একটা হচ্ছে হেল্প। সবগুলো কি হবে, স্টার্টিংটা কি হবে, ক্যাপিটাল হবে। তবে 3টা জায়গা ছাড়া, কোন 3টা ছাড়া, দেখো, কনজাংশন, প্রিপোজিশন আর হচ্ছে আর্টিকেল, এগুলো স্মল হবে। আর বাকি যা দিবা সব টাইটেলে সব কি হবে, ক্যাপিটাল হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখা লাগবে এটা, কিন্তু মার্ক কিন্তু অনেক সময় কাটিয়ে দেয় এটাতে। ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে নিজের মতো করে গল্প সাজিয়ে লেখা যাবে, কিন্তু ট্রেডিশনাল স্টোরি, যে এইসব স্টোরি যেটা বললাম, যেমন কি বলে টর্টয়েজ এন্ড হেয়ারের গল্প, এটা তো চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো এটা যেরকম আছে ওরকমই দেওয়া লাগবে। তো গল্পের, তো কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী লিখতে গেলে তার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে উল্লেখ করে দেখাটাই বাঞ্ছনীয়। মোরাল দিতে হবে শেষে, আরেকটা বড় মোরালের সাথে যেন টাইটেল ম্যাচ করে আর কি। এই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষায় রিমেক করার জন্যই আসে, ট্রেডিশনাল স্টোরি খুব কমই আসে। সো নিজের লেখার মানের দিকে ফোকাস রাখলে এখানে ভালো মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। অবশ্যই এখানে কয় পেজ লেখা অনেকে জিজ্ঞেস করে। তোমার লেখা যদি মিডিয়াম মানের হয়, ধরো এক পেজে তুমি যদি 15টা সেন্টেন্স লেখো, তাহলে তুমি 3 পেজ 3.5 পেজ লিখলেই মোটামুটি এনাফ, 15 মার্ক যেহেতু। আর যে এক পেজে আরও কম লাইন লেখে, 10টা লাইন লেখে, তার 4 বা 5 লিখতে পারো এরকম। সো পেজ লিমিটেশন এরকম নাই, নিজের লেখার শেপের উপর ডিপেন্ড করে তুমি লিখবা। অবশ্যই ইটস দ্য কোয়ালিটি, ইংলিশের মধ্যে কোয়ালিটি ইজ দ্য মেইন ফ্যাক্ট, নট দ্য কোয়ান্টিটি। আই রিপিট, কোয়ালিটি ইজ দ্য মেইন ফ্যাক্ট। কম লেখো, টু দ্য পয়েন্টে লেখো, কারেক্ট লেখো, দ্যাটস এনাফ। কোয়ান্টিটি বাড়ায় পেজ গুনে যে মার্ক দেয় ওরকম এখন টেন্ডেন্সি বা নোশন নাই টিচারদের কাছে। কম লেখো, টু দ্য পয়েন্টে লেখো, দ্যাটস এনাফ। এই তো, তাহলে স্টোরিগুলো আমরা তুমি করতে পারো, যেটা যেরকম আছে রিমেক করতে পারো একদম নতুনগুলোতে, আর ট্র্যাডিশনালগুলো যেগুলো আগে তুমি পড়ছো স্টোরিটা, সেটা ওইভাবে রাখো। এখন তাহলে আনকমন তো অনেক স্টোরি থাকতে পারে, তো তুমি কিছু স্টোরি যদি দেখো আমাদের যে বইটাতে আছে, স্টোরিগুলো খালি জেনে নিলা, 2 জায়গায় কাজে লাগবে, স্টোরি লিখতে কাজে লাগবে, অথবা এখান থেকে রিঅ্যারেঞ্জ আসতে পারে, ফার্স্ট পেপারে রিঅ্যারেঞ্জও কাজে লাগতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম যে পরীক্ষাটা ছিল ফার্স্ট পেপার, সেটার সলিউশন। তো দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।